তিন নম্বর ক্লাস না ফাইনাল অ্যাকাউন্টে? হ্যাঁ, তো 3 নম্বর ক্লাস লাইক ডে 3। ঠিক আছে? তো আগের দিন ফাইনাল অ্যাকাউন্টের একটা অঙ্ক স্টার্ট করেছিলাম। ঠিক আছে? একটা অঙ্ক করিয়েছিলাম। স্টার্ট করেছিলাম, একটা অঙ্ক করিয়েছিলাম। আগের দিন ফাইনাল অ্যাকাউন্টের একটা অঙ্ক করেছিলাম। আজকে সেকেন্ড অঙ্কটা করাবো। লাইক আজকে আমাদের সেকেন্ড অঙ্কটা করাবো। কোশ্চেন লেখ ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেয়। ঠিক আছে? তোকে ট্রায়াল ব্যালেন্স দিয়ে দেবে। একটা ট্রায়াল ব্যালেন্স লিখলাম, তার নিচে লিখ অ্যাজ অন। অ্যাজ অন। ঠিক আছে? কত? 31/3/25। লিখলাম 31/3/25। আর ট্রায়াল ব্যালেন্সের দাগ কাটতে হয়, যেমন দাগ কাটতে হয় জানিস ট্রায়াল ব্যালেন্সের। ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। রুপিস, রুপিস, পার্টিকুলার্স। প্রথমে লিখবো ওপেনিং স্টক। প্রথমে লিখবো ওপেনিং স্টক। ওপেনিং স্টক কত লিখবো? 50,000। তারপর লিখ পারচেসেস। জানিস তো, আমি তো আগের দিন বলেছিলাম ট্রায়াল ব্যালেন্সের কোন কোন আইটেম ডেবিট দিকে থাকে। বলেছিলাম কি কি বলেছিলাম বল, কোন কোন আইটেম ডেবিট দিকে থাকে? অ্যাসেট থাকে আর এক্সপেন্স, দুটো আইটেমই ডেবিটে থাকে। ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে দুটো আইটেম, একটা অ্যাসেট থাকে আর একটা এক্সপেন্স থাকে। আর ক্রেডিট দিকে কোন কোন আইটেমগুলো থাকে? রেভিনিউ থাকে, ক্যাপিটাল থাকে আর লাইবিলিটি থাকে। ঠিক আছে তো? তো ওপেনিং স্টক ট্রায়াল ব্যালেন্সের ডেবিট আছে কেন? এটা কেন ট্রায়াল ব্যালেন্স ডেবিট হয়েছে? এটা হচ্ছে এক্সপেন্সেস বলে ডেবিট। ঠিক আছে? বলেছিলাম আগের দিন, বলেছিলাম এক্সপেন্সেস বলে ডেবিট। পারচেস। পারচেস কেন ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে থাকে? কারণ এটাও এক ধরনের এক্সপেন্সেস। কত লেখ? 8 lakhs। তারপর কি লিখবি? সেলস। তো জানিস এইগুলো সব সেলস ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে থাকে, কারণ এটা রেভিনিউ। 25 lakhs। তারপর কি? ওয়েজেস। ঠিক আছে? ওয়েজেস, ওয়েজেস ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে লেখ 1 লাখ টাকা। তো ওয়েজেস এর পর লেখ স্যালারি। স্যালারি লেখ 2,50,000। স্যালারি লেখ 2,50,000। রেন্ট। রেন্ট কত লিখবি? রেন্ট লিখবি 2 lakhs। ক্যাপিটাল লিখবি 7 lakhs। ক্যাপিটাল কোন দিক বসে? ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে, তাই তো? ক্রেডিট দিকে লেখ ক্যাপিটাল 7 lakhs। ঠিক আছে তো? ব্যাংক লোন। আচ্ছা, ব্যাংক লোন ট্রায়াল ব্যালেন্সের কোন দিক বসে? ব্যাংক লোন ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে বসে। কেন ক্রেডিট দিকে কেন বসে এটা? লাইবিলিটি, তাই তো? লাইবিলিটি। কত লিখবি? ব্যাংক লোন লিখবি 2 lakhs। ব্যাংক লোন লিখবি 2 lakhs। বিল্ডিং। বিল্ডিং, বিল্ডিং ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে বসাবি। ঠিক আছে? 10 lakhs, কারণ বিল্ডিং হচ্ছে একটা অ্যাসেটস। নেক্সট লেখ ফার্নিচার। ফার্নিচার 7 lakhs লেখ ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে। ঠিক আছে? আর ক্যাশ লিখবি, ক্যাশ লেখ 3 lakhs ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে। টোটাল কর, ক্যালকুলেটার বের কর, টোটাল কর, দেখ কত বেরোচ্ছে। টোটাল করে দেখ। ক্রেডিট দিকে যে 25 আর 7 32, ক্যালকুলেটার বের কর। 25 আর 7 32, 32 আর 2 34 লাখ। ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিট দিকে হচ্ছে 34 লাখ। আর ডেবিট দিকে কত হচ্ছে? দেখ ডেবিট দিকে 34 লাখ হচ্ছে ডেবিট দিকে। আচ্ছা ঠিক আছে, 34 লাখ হচ্ছে বলে দিয়েছে, লিখে দিচ্ছি। আচ্ছা লেখ। এবার কিছু অ্যাডজাস্টমেন্ট হবে।
লাস্ট ক্লাসে যে প্রথম অঙ্কটা করেছিলাম কটা অ্যাডজাস্টমেন্ট ছিল? তিনটে, ঠিক আছে? তিনটে অ্যাডজাস্টমেন্ট কি কি অ্যাডজাস্টমেন্ট ছিল বল? আগের দিনের অঙ্কে ক্লোজিং স্টক একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, একটা আউটস্ট্যান্ডিং ছিল একটা অ্যাডজাস্টমেন্ট, আর একটা ডেপ্রিসিয়েশন। এই তিনটেই তো ছিল নাকি আর কেউ ছিল? আর কেউ ছিল? কি কি ছিল আগের দিনে অ্যাডজাস্টমেন্ট? দেখতে একটু তিনটে অ্যাডজাস্টমেন্ট মনে পড়ছে। আর কি ছিল? ক্লোজিং স্টক ছিল, ডেপ্রিসিয়েশন ছিল, আর আর হচ্ছে আউটস্ট্যান্ডিং ছিল। তিনটে আইটেম ছিল। এবার আজকে বেশ কিছু আইটেম আসবে, ঠিক আছে তো? লেখ অ্যাডজাস্টমেন্ট। আগের দিন যা যা অ্যাডজাস্টমেন্ট ছিল সেই অ্যাডজাস্টমেন্ট থাকবে, তার সঙ্গে হয়তো দুটো আইটেম বাড়িয়ে দেবো, ঠিক আছে? দুটো আইটেম বাড়িয়ে দেবো। লেখ প্রথম পয়েন্ট লিখবো ক্লোজিং স্টক। প্রথম পয়েন্ট লেখ ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত লিখবো? রুপিস 40,000। ক্লোজিং স্টক কত লিখবি? 40,000, ঠিক আছে? ক্লোজিং স্টক মানে তো বুঝতেই পেরেছি, আগের দিন বলেছিলাম। তো এবছর যা গুডস ছিল, বছরের শুরুতে কিছু গুডস ছিল, এবছর কিছু গুডস কিনেছিস, যেই গুডস গুলো বেচতে পারিসনি তাকে বলা হয় ক্লোজিং স্টক। যেই গুডস গুলো বেচতে পারিসনি সেই গুডস গুলো কবে বেচবো? পরের বছর বেচবো, এটাকে তো ক্লোজিং স্টক করে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি? চার্জিং ডেপ্রিসিয়েশন। চার্জিং ডেপ্রিসিয়েশন on all fixed assets, on all fixed assets at the rate 10%, ঠিক আছে? তার মানে ডেপ্রিসিয়েশন আগের দিন ছিল বিল্ডিং এর উপর, আজকে ফার্নিচার। আজকে বিল্ডিং না, কি লিখি? ডেপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেট। যত ফিক্সড অ্যাসেট হয় সব করা ফিক্সড এর উপর ডেপ্রিসিয়েশন। তাহলে দেখ, আমি অঙ্ক কোশ্চেন পরে ঢুকছি, মানে বোঝাতে বোঝাতে আসছে। তাহলে এই অঙ্কে ফিক্সড অ্যাসেট কি আছে বল দেখি? একটা বিল্ডিং আছে আর একটা ফার্নিচার আছে, এই দুটোর উপরই তোর ডেপ্রিসিয়েশন হবে। হাইলাইট করে দিলাম। 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর লিখবো ওয়েজেস আউটস্ট্যান্ডিং। কি লিখবো? 3 নম্বর ওয়েজেস আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং মানে আগের দিন বলেছিলাম, আউটস্ট্যান্ডিং মানে কি বলেছিলাম? বাকি। আউটস্ট্যান্ডিং মানে বাকি, ঠিক আছে? আচ্ছা, বাকি কার কার হতে পারে? বাকি ইনকামেরও বাকি হতে পারে, আবার এক্সপেন্সেরও বাকি হতে পারে, ঠিক আছে? অনেকে বলে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, এটা মাথায় রাখবি। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি, ঠিক আছে? ইনকামের আউটস্ট্যান্ডিং হলে দেখ, আমি একটু বলছি যে ব্যাপারটা বলেছি, শুনে রাখ। দেখ, আউটস্ট্যান্ডিং মানে বাকি। বাকি তোর ইনকামেরও হতে পারে, বাকি তোর ইনকামেরও হতে পারে, আবার বাকি তোর এক্সপেন্সেসেরও হতে পারে। তাহলে ইনকামের বাকি মানে কি? ধর আমি তোদেরকে পড়াচ্ছি, স্টুডেন্টকে পড়াচ্ছি, ঠিক আছে? তো আমি ধর স্টুডেন্টকে পড়ানো হয়ে গেল, ঠিক আছে? তার মানে কি? মানে ইনকাম জেনারেট হয়ে গেল। কিন্তু কোনো স্টুডেন্ট যদি ইনকামে বললো যে স্যার এই মাসের মাইনেটা এখন দিতে পারলাম না, আমি 10 দিন পর দেবো, তার মানে কি? এইটা এটা আমার কাছে কি? আমার কাছে কি হচ্ছে? এটা হচ্ছে আমার কাছে অ্যাসেট, কারণ এই টাকাটা আমি পাবো। ইনকামের বাকি মানে কি? ইনকামের বাকি মানে কি আর খরচের বাকি মানে কি? ব্যাপারটা বোঝ না। ইনকামের বাকি মানে কি? ইনকামের বাকি মানে আমি ওই টাকাটা পাবো না দেবো। ইনকাম বাকি মানে ধর আমি তোদেরকে পড়াচ্ছি, ধর সাপোজ ধর এটা জুলাই মাস, ধর জুলাই মাসটা পড়ালাম 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ থেকে 31শে জুলাই অব্দি আমি পড়ালাম, ঠিক আছে? তাহলে পড়ালাম মানে আমার ইনকাম জেনারেট হয়ে গেল, আমি পড়িয়ে দিলাম। এবার জুলাই মাসে 31 তারিখে মাইনা দেওয়ার বদলে তোরা বললি যে 2 তারিখ, 3 তারিখ বা 5 তারিখ কেউ বললো মাইনা দেবে। তার মানে কি? তাহলে তার কাছে আমি টাকাটা পাবো তো। এটা কি হলো? এটা হলো ইনকাম বাকি। তাহলে ইনকাম বাকি আমার কাছে কি? অ্যাসেট না লাইবিলিটি বল দেখি? অ্যাসেট। মানে যার ইনকাম সে যে বাকি হয় সেটা তো অ্যাসেটস। ইনকাম বাকি মানে অ্যাসেটস। এবার ধর আমার কাছে কেউ ধর 500 টাকা পায়, আমার কাছে কেউ 500 টাকা পায়, আমি এখনো 500 টাকা দিতে পারিনি, তাকে দিতে হবে, এটা আমার কাছে কি? লাইবিলিটি। তো ইনকাম বাকি হলে তাকে বলে অ্যাসেট, আর এক্সপেন্স বাকি হলে তাকে বলে লাইবিলিটি। অনেকে বলে আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি যারা বলে ভুল বলে। আউটস্ট্যান্ডিং মানে বাকি। আউটস্ট্যান্ডিং মানে লাইবিলিটি না, আউটস্ট্যান্ডিং মানে বাকি, ঠিক আছে? হ্যাঁ, আমরা সবসময় দেখতাম কি আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বলা হয়, ঠিক আছে তো? যদি কখনো আউটস্ট্যান্ডিং ইনকাম পাস, ওটা কিন্তু অ্যাসেটস, ঠিক আছে? তাহলে মাথায় রাখতে হবে কার বাকি। বাকি বললে হবে না, কার বাকি? ইনকামের বাকি নাকি এক্সপেন্সের বাকি? ইনকামের বাকি হলে তাকে কি বলে বললাম বল? অ্যাসেটস। আর এক্সপেন্স বাকি হলে তাকে বলে লাইবিলিটি। তোরা কি দেখতি জানিস তো? তোরা সবসময় কি দেখতি? তোরা দেখতি অ্যাক্রুড ইনকাম দেখতি না? লেখা থাকতো না অ্যাক্রুড। অ্যাক্রুড মানে কি? অ্যাক্রুড মানে পাইনি পাবো। অ্যাক্রুড মানে ধর আমি স্টুডেন্টকে পড়িয়েছি,
আমার ইনকাম জেনারেট হয়ে গেছে, স্টুডেন্টকে পড়িয়েছি, আমার ইনকাম জেনারেট হয়ে গেছে, কিন্তু এই টাকাটা এখনো পাইনি, পাবো, তাই তো? তো অ্যাক্রুড মানে জানিস কি? অ্যাক্রুড মানে জানিস? অ্যাক্রুড মানে কি জানিস? অ্যাক্রুড মানে বাকি। আউটস্ট্যান্ডিং মানেও বাকি, অ্যাক্রুড মানেও বাকি। আউটস্ট্যান্ডিং মানেও বাকি, অ্যাক্রুড মানেও বাকি। হ্যাঁ, অ্যাক্রুড কথাটা সবসময় ইনকামের ক্ষেত্রে ইউজ করা হয়, আর আউটস্ট্যান্ডিং কথাটা সবসময় এক্সপেন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। সবসময় যে এটা হবে এরকম কোনো কথা নেই, মানে ম্যাক্সিমাম চান্স এটা থাকে। ঠিক আছে, এটা বলে দিলাম। তাহলে কি বুঝতে পারলাম? আউটস্ট্যান্ডিং হোক বা অ্যাক্রুড হোক, এর মানে হচ্ছে বাকি। ইনকাম বাকি হলে তাকে বলে অ্যাসেটস, আর এক্সপেন্স বাকি হলে তাকে বলে লাইবিলিটি। মাথায় রাখবি, কখনো যদি পরীক্ষায় যদি মানে ঘুরিয়ে দেয় তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তাহলে কি লিখলাম? ওয়েজেস আউটস্ট্যান্ডিং ₹20,000, ₹20,000, and salary outstanding ₹30,000। তাহলে এখানে বল, এখানে তো আউটস্ট্যান্ডিং বলে যেমন বাকি বলে দে। তো এখানে যে বাকিটা বলে, এটা কি ইনকামের বাকি না খরচের বাকি? এটা ইনকামের বাকি নাকি খরচের বাকি দিয়েছে? খরচ মানে এক্সপেন্স বাকি দিয়েছে। কেন? ওয়েজেস তো তোর এক্সপেন্সেস, স্যালারি তোর এক্সপেন্সেস। এখানে এক্সপেন্সের বাকি দিয়েছে, তার মানে লাইব্রেরি, তার মানে লাইব্রেরি। ঠিক আছে তো? মাথায় রাখবি কিন্তু। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট কি বলেছে? লাস্ট অ্যাডজাস্টমেন্ট 4 নম্বর। হ্যাঁ, লেখ রেন্ট ইনক্লুডস। তার মানে এখানে এই পয়েন্টটি নতুন এসছে, নতুন অ্যাডজাস্টমেন্ট। রেন্ট ইনক্লুডস। তাহলে দেখ, অঙ্কে তোর রেন্ট আছে, তাহলে রেন্টের মধ্যে কি ইনক্লুড আছে? রেন্টের মধ্যে ইনক্লুডস লেখ ₹45,000, ₹45,000 পেড ফর নেক্সট ইয়ার, পেড ফর নেক্সট ইয়ার। ঠিক আছে, পেড ফর নেক্সট ইয়ার মানে বুঝতে পেরেছিস নিশ্চয়ই? তোর রেন্ট যত টাকা পে করেছিস, দেখ রেন্ট, দেখ ট্রায়াল ব্যালেন্স, দেখ রেন্ট বলে লেখা আছে, কিছু তো একটা অ্যামাউন্ট আছে, কত? 2 লাখ না? 2 লাখ রেন্ট লেখা আছে, কত? 2 লাখ টাকা। 2 লাখ টাকা রেন্ট লেখা আছে। এই 2 লাখ টাকা যে রেন্ট লেখা আছে, তার মধ্যে 45,000 একটা অ্যামাউন্ট আছে, যেটা পরের বছরের টাকা। জানিস আমাদের অ্যাকাউন্টেন্সি কি বলে? অ্যাকাউন্টেন্সি সবসময় 12 মাসের। অ্যাকাউন্টেন্সি না 11 মাসের হয় না 13 মাসের হয়, অ্যাকাউন্টেন্সি অলওয়েজ 12 মান্থ নিয়ে চলে। তার মানে তুই পরের বছরের রেন্টের টাকাটা দিয়ে দিয়েছিস, পরের বছরের রেন্টের টাকাটা দিয়ে দিই, যেটা এই বছরের মধ্যে ঢুকে আছে। তার মানে এটা কি নেওয়া উচিত কি নেওয়া উচিত নয়? এটা নেওয়া উচিত নয়। বুঝতে পারলি ব্যাপারটা? কি বললাম? বুঝতে পারতে পারবো, অঙ্ক করতে গিয়ে বুঝবো। তাহলে এই হচ্ছে কোশ্চেন। এই যে তোরা সে বিকম জেনারেল হোক, অনার্স হোক, এরকম অ্যাডজাস্টমেন্টই আস্তে আস্তে বাড়বে, বুঝতে পারি তো? মানে এগুলো কমন অ্যাডজাস্টমেন্ট। এরপরে আস্তে আস্তে আমরা বেসিক কিছু আমার অঙ্ক তৈরি করে, তারপর বইয়ের অঙ্ক পরে ঢুকবো। এই আমার বেসিক কিন্তু 5টা অঙ্ক টোকা আছে, তারপর আরো 6টা অঙ্ক, মানে টোটাল 11টা বাইরের অঙ্ক করে তারপর বইয়ের অঙ্কে। বইয়ের অঙ্ক আগে না, চলে আয়। তো প্রথমে লেখ, দাগ কাট। প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট লেখ, ট্রেডিং অ্যাকাউন্ট। প্রথমে লেখ ট্রেডিং অ্যাকাউন্ট। জানিস কিভাবে দাগ কাটতে হয়? পুরো পুরো ডিটেলস লিখলাম না, জানিস তো? ওইগুলো ইন দা বুকস অফ লিখতে হয়, ইন দা বুকস অফ লিখতে হয়, তারপর কি লিখতে হয় জানিস তো? ট্রেডিং অ্যাকাউন্ট ফর দা ইয়ার, ওইগুলো লিখলাম না, ওইগুলো জানিস। ওইগুলো লিখে সময় নষ্ট করলাম না, ঠিক আছে তো? ট্রেডিং অ্যাকাউন্ট, এদিকে ক্রেডিট দিই, এদিকে ডেবিট দিই, ঠিক আছে? ট্রেডিং অ্যাকাউন্ট, ডেবিট দিই, ক্রেডিট। আশা করছি ট্রেডিং অ্যাকাউন্ট এইটুকুর মধ্যে নেমে যাবে, ঠিক আছে? এরপরে কি খুলতাম বল? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আশা করছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এইটুকুর মধ্যে নেমে যাচ্ছে। ঠিক আছে, এবার করবো কি? ব্যালেন্স শিট। এবার করবো কি? ব্যালেন্স শিট। পরের দিন দিয়ে পড়তে আসলে ধর সবাইকেই বলছি স্কেল পেন্সিল আর ক্যালকুলেটর, স্কেল পেন্সিল ক্যালকুলেটর নিয়ে আসবি, আর যে নিয়ে আসবি সে মুখোমুখি দেখবি, আর দাগ কাটার দরকার নেই, ঠিক আছে? প্রত্যেককে নিয়ে আসবি স্কেল পেন্সিল ক্যালকুলেটর, বলে দিলাম। ব্যালেন্স শিট, ঠিক আছে? ব্যালেন্স শিটে কি হয় শিখিয়েছিলাম, ব্যালেন্স শিটে দুটো দিক থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে ডেবিট ক্রেডিট লিখিনি, পিএল এ ডেবিট ক্রেডিট এগুলো লিখতে হয়, ডেবিট ক্রেডিট লিখলাম। আর এখানে কি হচ্ছে দেখ, ব্যালেন্স শিটের বাদিকটাকে কি বলেছিলাম আগের দিন? বলেছিলাম, মনে করো বল, কি বলেছিলাম? বাদিক কি লেখা ছিল? ক্যাপিটাল আর লাইবিলিটিস, ক্যাপিটাল আর লাইবিলিটিস, তাই তো? ক্যাপিটাল আর লাইবিলিটিস, বাদিকে লিখবি ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, আর ডান দিকে লিখবো কি? অ্যাসেটস। ডান দিকে লিখবো কি? অ্যাসেটস, ঠিক আছে? ডান দিকে লিখবো অ্যাসেটস, ঠিক আছে? হয়ে গেল? এই চ্যাপ্টার ভালো করে করবি, সবচাইতে বেশি নাম্বার আছে এই চ্যাপ্টার, 15 না 15 মার্কস, সোজা চ্যাপ্টার, 11 থেকে করে আসছিস, হ্যাঁ সোজা চ্যাপ্টার, 15 মার্কস।
ঠিক আছে? আচ্ছা, এবার দেখ কিভাবে অঙ্কটা করবো, তোরা তো জানিসই। তোরা আমরা সঙ্গে সঙ্গে মানে একসঙ্গে সব করতে করতে থাকবো, মানে ধর ট্রায়াল ব্যালেন্স, ঠিক আছে, ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট সব করতে করতে আসবো, ঠিক আছে? দেখ প্রথমে কি লেখা ছিল, ওপেনিং স্টক। তো বলেছিলাম ওপেনিং স্টক কি বললাম, এইমাত্র বললাম কোশ্চেন টু তোকে, ওপেনিং স্টক বিজনেসের কাছে কি, এটা এক ধরনের খরচ। খরচ, ওপেনিং স্টক বিজনেসের কাছে কি খরচ, ওপেনিং স্টক বিজনেসের কাছে কি এটা হচ্ছে এক ধরনের এক্সপেন্সেস, মানে আগের বছর যে স্টকটা ছিল যেটা আগের বছর ইউজ করতে পারিনি, তো সেটা কোন বছর ইউজ করবে, এই বছর ইউজ করবো। যেই বছর ইউজ করবি সে বছর খরচ, আগের বছর ইউজ করিস সেটা এক বছর খরচ হয়নি, এই বছর ইউজ করবি এই বছর খরচ। আর ওপেনিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টে আসে, ঠিক আছে, ট্রেডিং অ্যাকাউন্টে আসে, জানিস, জানিস। তাহলে লেখ ডেবিট দিকে লেখ, প্রথমে লেখ টু ওপেনিং স্টক, ডেবিট দিকে লেখ টু ওপেনিং স্টক। কত টাকা ছিল দেখে নে, দেখে দেখে বল। ওপেনিং স্টক 50,000, ঠিক আছে। তারপর কি বলে দেখ, পারচেস, পারচেস কত বলে দেখ 8 লাখ। আচ্ছা, যখনই পারচেস দেখবি না, পারচেস সঙ্গে সঙ্গে তুই অবশ্যই দেখবি রিটার্ন দিয়েছে কিনা, কারণ নাহলে তো আবার ভুল হয়ে যায়, যোগ বিয়োগ থাকে একটু ভুল হয়ে যায়। দেখ এই অঙ্কে দেয়নি রিটার্ন, এই অঙ্কে রিটার্ন হয়, ঠিক আছে। পারচেস, তো পারচেস মানে কি, গুডস কেনা, পারচেস, গুডস কিনলে তাকে তো পারচেস বলে। তা গুডস কেনা এটা কোন কোথায় আসে, ফ্যাক্টরি রিলেটেড আইটেম। তাহলে আমি কি শিখিয়েছিলাম বল, বলেছিলাম পারচেস মানে কোন অ্যাকাউন্টে আইটেম, ট্রেডিং অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্টে আসবে পারচেস, তাই তো। আর পারচেস খরচ, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিট দিকে বলবো, ডেবিট দিকে একটু পারচেস, কত বলেছে 8 লাখ। সেলস, জানিস সেল কি, সেল হচ্ছে আমাদের ইনকাম। আচ্ছা, সেল ইনকাম কি ধরনের ইনকাম, ইনকাম দু রকমের হয়, একটা ডাইরেক্ট হয় একটা ইনডাইরেক্ট হয়। সেল কি ধরনের ইনকাম, ডাইরেক্ট ইনকাম নাকি ইনডাইরেক্ট ইনকাম, সেল, সেল ডাইরেক্ট ইনকাম, সেল ডাইরেক্ট ইনকাম, ঠিক আছে, সেল ডাইরেক্ট ইনকাম, ঠিক আছে, ডাইরেক্ট ইনকাম। আর যত রকমের ডাইরেক্ট নেচারের আইটেম সব ট্রেডিং আছে, ডাইরেক্ট ট্রেডিং আছে। তাহলে কত 25 লাখ, ঠিক আছে, 25 লাখ। লেখ বাই সেলস, বাই সেলস 25 লাখ। নেক্সট, নেক্সট চলে যায় কি বলছে, সেল হলো ওয়েজেস, ওয়েজেস। আচ্ছা, আরেকটা জিনিস আমি না একটু হাইলাইট করে নিই, যেইগুলোর অ্যাডজাস্টমেন্ট, যেমন পরীক্ষার হলে তোরা যখন অঙ্ক করবি না, অবশ্যই অ্যাডজাস্টমেন্ট গুলো পড়ে আগে একটু দাগ দিয়ে দিবি, নাহলে কি হয় বলতো, ভুল হয়ে যাওয়ার চান্স থাকে, যেটা আগের দিন একটা হচ্ছিল দেখা খেয়াল করা হয়নি, ঠিক আছে তো। তাহলে এখানে কি ছিল দেখ, অ্যাডজাস্টমেন্ট কার কার আছে, ফিক্স অ্যাসেটস, তাহলে যার যার দেখ ফিক্স এর অ্যাডজাস্টমেন্ট ছিল, আমি হাইলাইট করে দিই, বিল্ডিং, বিল্ডিং আর মেশ ফার্নিচারে হাইলাইট করে দিচ্ছি। আর কার ছিল বল, ওয়েজেস আর স্যালারি, তাহলে এটাকেও হাইলাইট করে দে, ওয়েজেস, এই যে ওয়েজেস আর স্যালারি এটাকেও হাইলাইট। তাহলে যার যার অ্যাডজাস্টমেন্ট আছে সেইগুলোকে তোরাও অবশ্যই যখনই পরীক্ষা বাড়িতে যখন অঙ্ক করবি, বইয়ের মধ্যে দাগ দিবি, পেন্সিল হোক বা পেন হোক, পেন্সিল দিয়ে দাগ দিবি, ঠিক আছে। পরীক্ষায় যখন অঙ্ক করবি পেন্সিল দিয়ে দাগ দিবি কোশ্চেন পেপারে, ঠিক আছে। যার যার অ্যাডজাস্টমেন্ট থাকবে সুবিধা হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। দেখা গেল তুই হাফ অঙ্ক হয়ে গেল, পরে মনে হলো যে অ্যাডজাস্টমেন্ট ছিল, ভুল হয়ে যেত। আচ্ছা, আর একটা কার অ্যাডজাস্টমেন্ট ছিল, রেন্ট, রেন্ট, ব্যাস। তার মানে কটা অ্যাডজাস্টমেন্ট ছিল দেখে নিয়েছিস, দেখ 1 2 3 4 5, ঠিক আছে, অ্যাকচুয়ালি 6টা অ্যাডজাস্টমেন্ট, বাট এখানে 5টা পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, চল তাহলে এবার প্রথম দিক দেখ, ওয়েজেস, ওয়েজেস এর অ্যাডজাস্টমেন্ট ছিল, তা ওয়েজেস কাদের দিই বলেছি, ওয়েজেস ওয়ার্কারদের দিই, ওয়েজেস আমরা কোম্পানির ওয়ার্কারদের দিই। তা ওয়ার্কাররা কোথায় কাজ করে, ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে ওয়েজেস আমি বলেছিলাম ওয়েজেস কোথায় বসে, ট্রেডিং পিএল ব্যালেন্সে কোথায় বসে, ওয়েজেস ট্রেডিং এ, ট্রেডিং এ বসে, ট্রেডিং এর ডেবিট দিকে বসে, ওয়েজেস ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে বসে 1 লাখ টাকা। লেখ টু ওয়েজেস, টু ওয়েজেস 1 লাখ টাকা ইনারে লিখবি, হ্যাঁ ইনারে লিখবি, টাকাটা ইনারে লিখবি, টাকাটা কোথায় লিখবো, ইনারে লিখবি, টাকাটা ইনারে লিখবি, কারণ ওয়েজেস এর উপর অ্যাডজাস্টমেন্ট আছে। ওয়েজেস মানে বুঝিস তো, ওয়েজেস মানে কি, ওয়ার্কারদের যেই টাকাটা পেমেন্ট করি। দেখ আরেকটা কথা বলেছিলাম, আমি আগের ক্লাসগুলোতেও বলেছিলাম, 11 থেকে শুনে আসছিস তোরা, এক্সপেন্সেস কাকে বলে, এক্সপেন্স কাকে বলে, বেনিফিট নিলে তাকে বলে এক্সপেন্সেস, বেনিফিট নিলে তাকে বলা হয় এক্সপেন্সেস। দেখ সেটা তুই পে করতেও পারিস, আবার বাকিও থাকতে পারে, তাই তো বলেছিলাম। এটা কোনো ম্যাটার করে না যে এক্সপেন্সেস পেড অর নট, মানে যে টাকাটা যেটা তুই বেনিফিট নিস সেটা পে করতেও পারিস, আবার বাকিও রাখতে পারিস, ঠিক আছে। তো এখানটায় কি বলেছে, এখানটায় কি বলেছে, ওয়েজেস আউটস্ট্যান্ডিং 20,000, ঠিক আছে, ওয়েজেস আউটস্ট্যান্ডিং রুপিস 20,000। তার মানে বুঝতে পারলি তো, তুই কত টাকার ওয়েজেস পে করেছিস, তোর কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কার আছে ওয়ার্কারদের তুই 1 লাখ টাকা পে করে দিয়েছিস, আর কি করেছিস, আর 20,000 টাকা তুই বাকি রেখেছিস। তার মানে আমি বলছি যে তুই ওয়ার্কারদের থেকে এবছর কত টাকার বেনিফিট নিয়েছিস, 1 লাখ টাকা তো পে করেছিস, আবার 20,000 টাকা, 20,000 টাকার বেনিফিট নিয়েছিস কিন্তু পে করিস।
তাহলে তুই বেনিফিট কত টাকা নিয়েছিস? 1,20,000 টাকার বেনিফিট নিয়েছিস। তাহলে আমার খরচা কাকে বলে? বেনিফিট নেওয়াকে খরচা বলে। তা আমি কিন্তু 1,00,000 দেখাতে পারবো না, আমাকে 1,20,000 দেখাতে হবে। আমাকে দেখাতে হবে কত? 1,20,000 দেখাতে হবে। ঠিক আছে তো? বোঝা গেল তো? কারণ বারবার একটা কথা মাথায় রাখবি, অ্যাকাউন্টস কি বলছে? বেনিফিট নিলে তাকে খরচা বলে, পেমেন্ট করাকে খরচা বলে না, পেমেন্ট করাকে খরচা বলে না। এই যে ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে ওয়েজেস দেখতে পাচ্ছিস না, এটা হচ্ছে পেমেন্ট করেছে। ট্রায়াল ব্যালেন্সের ডেবিটে যে ওয়েজেস দেখলি 1,00,000 টাকা, এটা পে করেছে, পে করাকে খরচা বলে না, বেনিফিট নেওয়াকে খরচা বলে। আমি 1,00,000 টাকা পে করেছি, আর 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 কি করলাম? 20,000 টাকা পে করা বাকি, মানে পেটা বাকি আছে। ঠিক আছে, এই টাকাটা পে করিনি কিন্তু বেনিফিট নিয়েছি। তাহলে টোটাল বেনিফিট কত নিয়েছি? 1,00,000 প্লাস 20, 1,20,000 টাকার বেনিফিট নিয়েছি। বেনিফিট নেওয়াকে খরচ করে। ঠিক আছে তো? তো দেখ, 1,00,000 প্লাস 20,000, তাহলে বেনিফিট কত নিয়েছিস বললি? 1,00,000 আবার 20, মানে 1,20,000 টাকার বেনিফিট নিয়েছিস। তাহলে 1,00,000 কি করলে? 1,20,000 20 যোগ করলে, 20 যোগ করলে। ঠিক আছে, তাহলে কি করবে? এটাকে লিখবো আউটস্ট্যান্ডিং। কি লিখবো এটা? আউটস্ট্যান্ডিং বলে কত লিখবো? 20,000 টাকা, টোটাল 1,20,000 টাকা। ঠিক আছে তো? হ্যাঁ, তোকে যদি কেউ যদি জিজ্ঞাসা করে যে তুই 20,000 টাকা কেন যোগ করলি, নিশ্চয়ই লজিকটা বোঝাতে পারবি। বলবি যে আমি তো আমি তো 1,00,000 টাকার বেনিফিট নিই, আমি 1,00,000 টাকা পে করেছি। ঠিক আছে, অ্যাকাউন্টস কি বলছে? বেনিফিট নেওয়াকে খরচ বলে। ঠিক আছে, বেনিফিট নেওয়াকে খরচ বলে, পেমেন্ট করাকে খরচ বলে না। আমি 20,000 টাকার বেনিফিট নিয়েছি, ওটা পেমেন্ট করছি। টোটাল বেনিফিট আসে, অ্যাকাউন্টস এর টোটাল বেনিফিট আসে। তাহলে আর যে কোনো অ্যাডজাস্টমেন্টে ডবল পোস্টিং হয়, এটা জানিস তোরা? তাহলে তুই 20,000 টাকার বেনিফিট নিয়েছিস, এটা এখনো পে করিসনি, তাহলে পে করতে হবে। আর পে যেটা করতে হয় সেটা আমাদের কাছে কি? লাইবিলিটি। তা লাইবিলিটি সাইডে লিখ, মানে ব্যালেন্স শিটে চলে আসবে লাইবিলিটি সাইডে। লেখ, কি লিখবি? আউটস্ট্যান্ডিং ওয়েজেস। কি লিখবি? আউটস্ট্যান্ডিং ওয়েজেস 20,000 টাকা। হয়ে গেল। তাহলে একটা 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 অ্যাডজাস্টমেন্ট হলো। আচ্ছা, পুরো কমপ্লিট হয়নি। তারপর ওই যে তোমার কি ছিল? স্যালারি। বল, স্যালারি কাদের দিয়ে আমরা? স্যালারি, এমপ্লয়ীদের স্যালারি। আর এমপ্লয়ি কোথায় কাজ করে? অফিসে কাজ করে। তাহলে অফিস সংক্রান্ত খরচ কোথায় আসে? পিএল এ আসে। তাহলে স্যালারি তো খরচ, আর যত রকমের খরচ কোথায় চলে যাবে? ডেবিট দিকে, ডেবিট দিকে। তাহলে স্যালারি পিএল এর ডেবিট এলে, পিএল এর ডেবিট। এই লেখ, প্রথমে লেখ টু স্যালারি, টু স্যালারি বলে পিএল অ্যাকাউন্ট ডেবিট। এটাও ইনারে লিখবো, এটাও ইনারে লিখবো। কেন? এর অ্যাডজাস্টমেন্ট আছে, এর অ্যাডজাস্টমেন্ট আছে। ঠিক আছে, 2.5 লাখ টাকা স্যালারি ইনারে লিখলাম। কি অ্যাডজাস্টমেন্ট বলেছিল? আমার কোম্পানিতে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে, ওদের 30,000 টাকা বাকি রেখেছি। কাজ তো নিয়ে নিয়েছি, কিন্তু 30,000 টাকা বাকি রেখেছি। তাহলে আমি টোটাল কাজ কত নিয়েছি? 2.5 লাখ টাকা পে করেছি, 2.5 লাখ টাকার কাজ নিয়েছি। ঠিক আছে, আমি টোটাল ওদের থেকে 2,80,000 টাকার কাজ নিয়েছি। 2,80,000 টাকার কাজ নিয়ে 2.5 লাখ টাকা পে করেছি। তাহলে কত টাকা বাকি রেখেছি? 30,000 টাকা। তাহলে আবার বলছি, কত টাকার কাজ নিয়েছি এমপ্লয়ীদের থেকে? 2,80,000। তাহলে 2,50,000 সঙ্গে 2,80,000 কি করলে হবে? 30,000 কি করতে হবে? যোগ করতে হবে। 30,000 টাকা যোগ করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করলে বাইরে লিখবো 2,80,000। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে তোর আউটস্ট্যান্ডিং। লিখবি আউটস্ট্যান্ডিং, মানে বকেয়া। ঠিক আছে, বকেয়া। বা এরকম বলতে পারি স্যালারি নট পেইড, অনেকে লিখে স্যালারি নট পেইড, একই ব্যাপার, আউটস্ট্যান্ডিং। তার মানে কি বললাম? 30,000 টাকা বাকি রেখেছি, পে করিনি, পে করতে হবে। পে করতে হবে মানে আমার কাছে এটা কি? এক ধরনের লাইবিলিটি, লাইবিলিটি আউটস্ট্যান্ডিং স্যালারি। ফাইনাল পরীক্ষায় অনার্স সব জেনে এলো, মানে সোজা অঙ্ক দেখায় না, কিন্তু ওই কনসেপ্ট ক্লিয়ার থাকে, নাহলে একটা আইটেম হয়তো ঘুরিয়ে দেয়। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে ভুল হতে পারে। ঠিক আছে, মানে অনেকে মুখস্থ করে, তো তো ভুল হতে চান্স থাকে বেশি। 12 লেভেলে তো কোশ্চেন, 11 12 তো কোশ্চেন ইজিই ছিল, এবং আস্তে আস্তে অনেক পয়েন্ট আসবে, নতুন নতুন অনেক পয়েন্ট আসবে। ঠিক আছে তো, অনেক কিছু নলেজ রাখতে হবে। হয়ে গেল এটা। নেক্সট পয়েন্ট কি ছিল বল? তাহলে এই অ্যাডজাস্টমেন্ট পুরো কমপ্লিট হলো। 3 নম্বর পয়েন্ট, ওয়েজেস স্যালারি হলো। রেন্ট, রেন্ট জানিস কোথায় বসে? রেন্ট, রেন্ট কোথায় বসে বল? রেন্ট। আর রেন্ট মানে জানিস তো? রেন্ট, রেন্ট মানে বাড়ি ভাড়া। তুই বিজনেস করছিস, তোর তোর বাড়ি, মানে বাড়ি ভাড়া করতে হবে, তো জায়গা নেই, জায়গা না থাকলে তো বাড়ি ভাড়া করতে হবে। তা বাড়ি ভাড়া করতে হলে বাড়ির মালিক মানে ল্যান্ডলর্ড, ল্যান্ডলর্ডকে বাড়ি ভাড়া দিতে হবে। তা ল্যান্ডলর্ডকে বাড়ি ভাড়া দিতে হবে, তা বাড়ি ভাড়া দিচ্ছি, এটা তোর কাছে কি? এটা খরচ, তাই তো? এটা তো খরচা। কি ধরনের খরচা এটা? এটা ডাইরেক্ট খরচা নাকি ইনডাইরেক্ট খরচা? রেন্ট বেসিক্যালি ডাইরেক্ট খরচা হয় না, এটা ইনডাইরেক্ট খরচা। ঠিক আছে, হ্যাঁ, যদি বলতো ফ্যাক্টরি রেন্ট তখন ডাইরেক্ট খরচা। শুধু রেন্ট মানে, শুধু রেন্ট মানে কি বোঝায়? মানে অ্যাকাউন্টস এ শুধু রেন্ট বলতে অফিস রেন্ট শুধু বোঝায়। কি, কোন রেন্টকে বোঝায় শুধু রেন্ট? মানে অফিস রেন্ট, অফিসের খরচ।
অফিসের খরচা, তাহলে বল রেন্ট কত দিয়েছে অঙ্কের রেন্ট কত দিয়েছে বল, রেন্ট 2,00,000 টাকা। তাহলে বুঝতে পারছিস তো সব কটা পয়েন্ট টু পয়েন্ট বুঝতে হবে, রেন্ট 2,00,000 টাকা পিএল অ্যাকাউন্টে ডেবিটে বসবে ইনারে, কেননা এর অ্যাডজাস্টমেন্ট আছে। কারণ আমরা কি বলেছি, এক্সপেন্স কাকে বলে, বেনিফিট নিবে তাকে বলা হয় এক্সপেন্সেস। কোন বছরে, এই বছরে বেনিফিট নিলে তাকে এক্সপেন্স বলবে, ঠিক আছে তো। এবার দেখ রেন্ট 2,00,000 টাকা, এই 2,00,000 টাকা রেন্টের মধ্যে লাস্ট পয়েন্ট বলেছে দেখ, 2,00,000 টাকা রেন্টের মধ্যে 45,000 টাকা মানে তার বাড়ির মালিক তোর কাছে রিকোয়েস্ট করেছে যে নেক্সট ইয়ারের কিছু টাকা মানে কিছু যদি টাকা অ্যাডভান্স মানে থাকে না, মানে বাড়িওয়ালা দেখবি কোম্পানির মালিককে বলে যদি কিছু যদি অ্যাডভান্স করা যায় বলো, মানে কোনো সমস্যায় পড়লে বলতেই পারে, কোনো সমস্যায় পড়লে বলতেই পারে যে না আমার কিছু টাকা অ্যাডভান্স করলে ভালো হয়। ও তখন মালিক বলল তোমার এবছরে যত টাকা রেন্ট আমি পুরো টাকা দিয়েই দিয়েছি, আমি তো সব টাকা দিয়ে দিয়েছি। বলছে না আমার একটু প্রবলেম পড়েছি, তার টাকাটা দিলে ভালো হয়, পরের বছরও তো আবার আমার বাড়িতে ব্যবসা করবে, তখন কাটাকাটি করে নেবে। ব্যাপারটা বুঝতে পারলি তো। তার মানে এখানে রেন্ট যত টাকা বাড়ির মালিক মানে ব্যবসার মালিক যত টাকা রেন্ট পে করেছে তার মধ্যে 45,000 টাকা রেন্ট কোন বছরের রেন্ট আছে, পরের বছর নেক্সট ইয়ারের রেন্ট আছে, তাই তো। তবে এই বছরের না, পরের বছরের রেন্ট, ঠিক আছে। তার মানে আমরা কি বলি, এক্সপেন্স কাকে বলে, যার বেনিফিট নেওয়াকে বলা হয় এক্সপেন্সেস, অর্থাৎ এই বছরের বেনিফিট। তাহলে এই 45,000 টাকার বেনিফিট কি আমি এই বছর পাবো, এটা কোন বছর পাবো, পরের বছর। মানে পরের বছর মানে কি, ফিউচার। আর ফিউচারে বেনিফিট নিলে তাকে কি বলা হয়, ফিউচারে বেনিফিট নিলে তাকে বলে কারেন্ট ইয়ারের বেনিফিট এক্সপেন্সেস, ফিউচার বেনিফিট অ্যাসেট, ফিউচারে বেনিফিট নিলে তাকে বলা হয় অ্যাসেট। তার মানে এই 45,000 টাকা কি আমার কাছে অ্যাসেট, 45,000 টাকা অ্যাসেট, ফিউচারে বেনিফিট নিলে তাকে বলে অ্যাসেট। যেমন ধর না আজকে তুই একটা বাড়ি কিনেছিস, একটা ফ্ল্যাট কিনেছিস, ফ্ল্যাটটা কি শুধু এই বছরই ব্যবহার করবি না, এই বছরের পাশাপাশি আগামী অনেকগুলো বছর ব্যবহার করবি, তার মানে কি ওই ফ্ল্যাটের বেনিফিট তুই ফিউচারেও নিবি, তাহলে ফিউচারে বেনিফিট নিলে তাকে বলে অ্যাসেটস। তার মানে এই 45,000 হচ্ছে আমার কাছে কিন্তু অ্যাসেটস, ঠিক আছে। তার মানে এটুকু বুঝতে পারলাম, এই 45,000 আমার অ্যাসেট সাইডে চলে যাবে, এটুকু শিওর। তাহলে অ্যাসেট লিখে দে, অ্যাসেট সাইডে লিখে দে 45,000। এরকমের অ্যাসেটটার নাম কি, কোনো না কোনো একটা অ্যাসেট, মানে কি কি বলতে অ্যাসেটটার নাম বলতে পারবি, অ্যাক্রুড, না অ্যাক্রুড কি করে হচ্ছে, অ্যাক্রুড মানে তো বাকি, আমি কি বাকি রেখেছি নাকি, আমি তো অ্যাডভান্স দিয়েছি, বাকি তো না। তাহলে কি বলতে পারিস, তুই বলতে অ্যাডভান্স রেন্ট বলতে পারিস, তুই অ্যাডভান্স বলতে পারিস। এই দেখ না 45,000 টাকা কি আমি বাকি রেখেছি, 35,000 টাকা তুমি অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তাহলে অ্যাডভান্স দিয়ে তাকে কি বলে, অ্যাডভান্স রেন্ট, তাই তো। অ্যাডভান্স রেন্ট, হ্যাঁ কেউ যদি বলে স্যার হয়তো অনেক কেউ হয়তো মনে করছে অল্প অল্প, হ্যাঁ অনেকের অল্প অল্প জিনিস মনে করতে পারে, 11 এর জিনিস পড়েছিস, বলে স্যার প্রিপেড লেখা ছিল তো, আরে যার নাম প্রিপেড তার নামই অ্যাডভান্স, যার নামে প্রিপেড তার নামে অ্যাডভান্স, প্রিপেড মানে কি আগে আগে পে, আর অ্যাডভান্স মানেও তো আগে আগে পে, ঠিক আছে তো। তার মানে কেউ অ্যাডভান্স রেন্ট লিখলেও নাম্বার দেবে, প্রিপেড রেন্ট লিখলেও নাম্বার দেবে, দুটোই ঠিক, তাই তো। লিখ, আমি এখন অ্যাডভান্স রেন্ট লিখলাম, যদি কখনো প্রিপেড রেন্টও লিখি ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মানে একই, ঠিক আছে। কত 45 ছিল তো, 45,000 ছিল। তার মানে আমাদের কি বলেছে, আমাদের অ্যাকাউন্টেন্সি আমাদের কি শিখিয়েছে, অ্যাকাউন্টেন্সি শিখিয়ে খরচ কাকে বলে, এই বছরের বেনিফিট। বলতে কি এই বছরের বেনিফিট কত নিয়েছিস, তুই কি এবছর সত্যি কি 2,00,000 টাকার বেনিফিট নিয়েছিস, না 2,00,000 থেকে 45,000 টাকার বেনিফিট নিসনি, তাহলে যেটা বেনিফিট নিয়েছিস সেটা কি হবে, ক্যান্সেল হয়ে যাবে, তা 2,00,000 থেকে 45 ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে তো। অনেকে দেখবি এই প্রিপেড থাকলেই ডাইরেক্ট রেন্ট থেকে মাইনাস করে, কারণটা বোঝ কেন মাইনাস করা হয়, কারণ এই বছর বেনিফিট নিইনি বলে মাইনাস করা হলো, আর ওখানে 30 কেন প্লাস করলাম, বেনিফিট নিয়েছি বলে প্লাস করলাম। তাহলে এখানে মাইনাস করবো কি, অ্যাডভান্স কত 45 করলাম না, 1,55,000, তাহলে দেখ এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল, দুটো অ্যাডজাস্টমেন্ট কিন্তু কমপ্লিট করে। ক্যাপিটাল জানিস তো, ক্যাপিটাল এটা বলতে হবে না, ক্যাপিটাল কোথায় বসে, ক্যাপিটাল চলে যাবে তোর ব্যালেন্স, তোর ঘর করাই আছে 7,00,000। এই যে প্রথমে লিখবো ক্যাপিটাল, প্রথমে লিখবো ক্যাপিটাল, ক্যাপিটাল 7 lakhs ইনারে, হ্যাঁ ক্যাপিটাল কিন্তু ইনারে লিখতে হবে। জানিস তো ক্যাপিটাল কেন ইনারে লিখতে হয়, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যে টাকা নিয়ে 7,00,000 টাকা, এবার তো এমন হতেই পারে ধর এই অঙ্কে নেই, কিন্তু কোনো না কোনো অঙ্কে তো বলতে পারে, এবার ব্যবসার মালিকের টাকার দরকার, ও ব্যবসা থেকে টাকা তুলতে পারে, কি আজকে ধর ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক ধর 7,00,000 টাকা নিয়ে এসছে, এখন ধর ওর ফ্যামিলিতে টাকার দরকার, ও তো ব্যবসা থেকে 1,00,000 টাকা তুলতে পারে। আর ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকা তুলে তাকে কি বলছে, ড্রয়িংস, কি ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকা তুলে তাকে কি বলে, ড্রয়িংস বলে। তা ড্রয়িংস যদি থাকতো তাহলে ক্যাপিটাল বাড়তো না কমতো, কি মনে হয়, ক্যাপিটাল কমতো, তখন তো মাইনাস করতো। এবার এমনও তো হতে পারতো যে 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 টাকাটা আছে এই টাকা দিয়ে ব্যবসা চলছে না, ব্যবসা মালিককে বললো তোমাকে আরো 2,00,000 3,00,000 টাকা নিয়ে আসতে হবে, তো মালিক টাকাটা নিয়ে আসবে,
তা টাকা নিয়ে আসলে তখন ক্যাপিটাল কি হতো? বাড়তো। তো এরকম জিনিস থাকতে পারে না? আমরা পাবো, আস্তে, আস্তে পাবো। আচ্ছা, আচ্ছা ব্যবসা যে মালিক সারা বছর ব্যবসা করলো, ব্যবসা করে লাভ হবে বা লস হবে? তা লাভ হলে ক্যাপিটালে কি ইমপ্যাক্ট পড়ে? বিজনেস থেকে যদি লাভ হয় তাহলে ক্যাপিটাল বাড়ে না কমে? ক্যাপিটাল বাড়ে। আর যদি ব্যবসা থেকে লস হয় তাহলে ক্যাপিটাল বাড়ে না কমে? কমে। তো এই জিনিসগুলো কিন্তু আসবে। ঠিক আছে তো? এই জিনিসগুলো থাকবে। এই জন্য ক্যাপিটাল ইনারে লিখলাম। তাহলে প্লাস মাইনাস থাকে। আচ্ছা ক্যাপিটালের পর কি ছিল? ব্যাংক লোন। ব্যাংক লোন আগেই বলেছি, তোরা তো প্রথমেই বললি, কোশ্চেন ঢুকতে ঢুকতেই বললি ব্যাংক লোন আমাদের কাছে কি? ব্যাংক লোন আমাদের কাছে কি? লাইবিলিটি। লাইবিলিটি। তাহলে লাইবিলিটি সাইড লিখবি ব্যাংক। ব্যাংক লোন আমাদের কাছে লাইবিলিটি। লাইবিলিটি সাইড দেখ। দেখ অঙ্ক তো দেখবি এই আইটেম গুলো পড়ে বলবে তো স্যার অঙ্ক সবাই পারে। কিন্তু কোনটা কি এবং কোথায় বসে এটা জানাটা খুব জরুরি। এটা জানাটাই কিন্তু খুব জরুরি। কেন? কেন জানা জরুরি? এই অঙ্ক দেখবি আমি দিলে আমি করালাম না। অনেকেই অঙ্ক করে দেবে। কম বেশি এদিক ওদিক করে দেবে অঙ্ক। এই অঙ্ক পরীক্ষায় আসবে না, কিন্তু এটা নলেজ। মানে এরপরে আগামী অনেক চ্যাপ্টার আছে, সিঙ্গেল এন্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে। ইনকাম এক্সপেন্ডিচার বলে একটা চ্যাপ্টার আছে, যেখানে পুরো কনসেপ্ট বিল্ড হবে। ওখানে কিন্তু এরকম এই সমস্ত কনসেপ্টই থাকবে। তখন কিন্তু মনে পড়ছে না কি ব্যাংক লোন কোথায় বসে জানি না। আরে ওরকম করলে হবে না, তো এগুলো সব মনে রাখতে হবে। ডেটার্সটাকে কি বলে, ক্রেডিটার্সকে কি বলে, অ্যাডভান্স রেন্ট কি, সব জানতে হবে। কোনটা অ্যাসেট কোনটা অ্যাকাউন্টেন্সি করছিস, এটা জানা খুব জরুরি। কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি, কোনটা এক্সপেন্সেস, কোনটা রেভিনিউ, গুলো জানা খুব জরুরি। ঠিক আছে তো? তখন ওই সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টারটা খুব টাফ চ্যাপ্টার বলা হয় বিকম ফার্স্ট সেমিস্টারের জন্য। ঠিক আছে তো? তো খুবই টাফ চ্যাপ্টার সিঙ্গেল এন্ট্রি চ্যাপ্টার। সত্যিই খুব টাফ চ্যাপ্টার। সিঙ্গেল এন্ট্রি কি? সিঙ্গেল এন্ট্রি তোরা যে 11 এ করেছি ওই সিঙ্গেল এন্ট্রি না এখানে। এখানে কোন সিঙ্গেল এন্ট্রি আছে? এখানে ফাইনাল অ্যাকাউন্ট সিঙ্গেল এন্ট্রি। ও তোকে ইনফরমেশন দিয়ে দেবে, তুমি ফাইনাল অ্যাকাউন্ট বের করো। তুমি ডেটার্স অ্যাকাউন্ট খোলো, ডেটার্স অ্যাকাউন্ট খুলে তুমি সেখান থেকে সেল বের করো। তুমি ক্রেডিটার্স অ্যাকাউন্ট খোলো, ক্রেডিটার্স অ্যাকাউন্ট থেকে তুমি পারচেজ বের করো। ঠিক আছে তো? ক্রেডিটার্স অ্যাকাউন্ট খুলে তুমি পারচেজ বের করো বলবে না। ও তোকে বলবে আমি তোমাকে ক্লোজিং স্টক বললাম না, তুমি ক্লোজিং স্টক বের করো। বিভিন্ন রকমের সব মিসিং ইনফরমেশন থাকবে। ধর ধর সাপোজ ধর এবছর কত টাকার মেশিন কিনেছে সেটা বলে দিল না। তাহলে সেটা তোকে মানে ক্যাশ বুক খুলে বের করতে হবে কত টাকার মেশিন কিনেছে। তো কনসেপ্ট থাকাটা খুব জরুরি। ওটা খুব টাফ চ্যাপ্টার। ঠিক আছে? কিন্তু অতটাও টাফ নয়, কিন্তু কনসেপ্ট থাকলে তার কাছে খুবই ইজি লাগবে চ্যাপ্টারটা করতে। আচ্ছা যাই হোক, এটা বললাম, এগুলো খুব জানা খুব জরুরি। আমি এটাই শেখাচ্ছি এই চ্যাপ্টারে, যে প্রথম যে বেসিক ৩-৪টে ক্লাসে, তারপর বইয়ের অঙ্কে চলে যাব। কি শেখাচ্ছি তোদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, কোনটা কি, কোনটা অ্যাসেট, কোনটা লাইবিলিটি প্রপারলি বুঝতে হবে। আচ্ছা যাই হোক, ব্যাংক লোন 2 লাখ টাকা লিখেছি লাইবিলিটি সাইডে, লাইবিলিটি সাইডে লিখ ব্যাংক লোন 2 লাখ টাকা। লাইবিলিটি সাইডে লিখ ব্যাংক লোন কত টাকা? 2 লাখ টাকা। আর কি ছিল বল? বিল্ডিং। বিল্ডিং কি হবে? অ্যাসেটস। তাই তো? অ্যাসেটের কথা লিখবো বিল্ডিং 10 লাখ টাকা। লিখ অ্যাসেট সাইডে লিখ বিল্ডিং 10 লাখ টাকা। অ্যাসেটে লিখ, এই যে অ্যাসেটে লিখ বিল্ডিং 10 লাখ টাকা। আচ্ছা এই বিল্ডিং কত ছিল বল? 10 লাখ টাকা ছিল বিল্ডিং। এবার তোর যে বিল্ডিং আছে, লিখিস না, টাকাটা লিখে দিচ্ছিস নাকি? টাকাটা লিখিস না, আমি বলছি আর কি, শেষ করি কথাটা। বিল্ডিং, বিল্ডিং কত টাকা? আমার বিল্ডিং 10 লাখ টাকা ছিল। এইবার দেখ না এখানে, এই যে তোর যে বিল্ডিং আছে, তুই ভাব আগে তুই যে বাড়িতে বসবাস করিস, তো বাড়িতে বসবাস করলে বাড়িটা ইউজ করছিস, তাই ইউজ করলে বাড়িটার ভ্যালু আস্তে আস্তে কি হচ্ছে? কমছে তো। তাহলে দেখ তুই এবছর তোর বাড়িটা কতটা ইউজ করেছিস, তাই না? বলেছে চার্জিং ডেপ্রিসিয়েশন অন অল ফিক্সড অ্যাসেট। যত ফিক্সড আছে সমস্ত ফিক্সড এর উপর 10% ডেপ্রিসিয়েশন আছে। তার মানে ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে তোর যে বাড়ি আছে এবছর তোর বাড়িটা 10% ইউজ করেছিস। তাহলে বাড়িটা তুই 10% ইউজ করেছিস। তাহলে বাড়িটা কত ছিল? 10 লাখ টাকা। বিল্ডিং হচ্ছে 10 লাখ টাকা ছিল, তুই 10% ইউজ করে ফেলেছিস। তাহলে 10 লাখের 10% 1 লাখ টাকা ইউজ করে ফেলেছিস। তাহলে এখন আর বাড়ির মূল্য কত পড়লো? 9 লাখ টাকা। তাহলে বিল্ডিং কি 10 লাখ টাকা লিখতে পারি? এখানে 9 লাখ খালি, 9 লাখ টাকা লিখতে হবে। তাই বিল্ডিং 10 লাখ টাকা ইনারে লিখবো। লেখার পর এর থেকে মাইনাস করবো কি? ডেপ্রিসিয়েশন বলে মাইনাস করবো। কত? 1 লাখ টাকা। যে বিল্ডিং 10 লাখ টাকা ছিল, আমি কেন 9 লাখ লিখলাম? কারণ আমি 1 লাখ টাকার বিল্ডিং ব্যবহার করেছি, আর বিল্ডিং ব্যবহার করাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। ঠিক আছে? আর ডেপ্রিসিয়েশন আমাদের কি? খরচ। ডেপ্রিসিয়েশন কি? খরচ। আর যত খরচ সব চলে যাবে কি? ট্রেডিং পিএল এ। কিন্তু ডেপ্রিসিয়েশন কিসের খরচ? এটা ইনডাইরেক্ট খরচ। ইনডাইরেক্ট খরচ পিএল এ আসে। তো পিএল এর ডেবিটে লিখবি কি? টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং। লিখ টু ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং কত? 1 লাখ টাকা। ঠিক আছে? তোরা ফাইনাল অ্যাকাউন্ট পড়েছিলি ক্লাস 11, তাই তো? ক্লাস 12 এ তো পুরো অন্য পার্টনারশিপ আর কোম্পানি ছিল। ঠিক আছে তো? পার্টনারশিপ আসবে হচ্ছে তোর 4th সেমিস্টারে। 4th সেমিস্টারে আসবে পার্টনারশিপ, কোম্পানি আসবে 5th সেমিস্টারে। মানে মোটামুটি সবই ওখান দিয়ে সব
সবই ব্ল্যাঙ্ক হয়ে যাবে আস্তে আস্তে, মানে অনেকদিন পর চলে যাবে। Analysis, let's go. তো বললাম ক্যাশ ফ্লো আরো ক্যাশ ফ্লো গুলো সব থাকবে যে 7/8 ক্যাশ ফ্লো রেশিও 7/8, মানে যাতে যাতে একদম পুরো, মানে বুঝতে পারি তো। আচ্ছা, হয়ে গেল এত অব্দি। ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং হয়ে গেল। আর কি ছিল বল? ফার্নিচার কত ছিল? 7 লাখ। তো ফার্নিচার আমাদের অ্যাসেট লাইক ফার্নিচার 7 লাখ টাকা ছিল ফার্নিচার। 7 লাখ টাকাতেই তার মানে তুই 10% ইউজ করে ফেলেছিস। তাহলে 7 লাখ টাকা ছিল, তুই 10% 70,000 টাকা ইউজ করে ফেলেছিস। তাহলে এখন ফার্নিচারের ভ্যালু কত করে আছে? 6 লাখ 30 করে আছে। তাহলে 70,000 টাকা ইউজ করেছিস। ইউজ করাকে কি বলা হয়? ডেপ্রিসিয়েশন। ঠিক আছে তো? 6,30,000। তাহলে 70,000 টাকার ফার্নিচার ইউজ করে ফেলেছিস, ঠিক আছে? তাই ইউজ করলে তাকে খরচ বলা হয়, খরচ পিএল এর টেবিলে। মানে এই ধরনের খরচ পিএল এ আসে, ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার। কত টাকা? 70,000। ব্যাস, লাস্ট পয়েন্ট কি ছিল? ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কি ছিল? সব পয়েন্ট হয়ে গেছে। ক্লোজিং স্টক কত ছিল? 40,000। ক্লোজিং স্টক মানে কি? এই বছর যেই স্টকটা তুই ইউজ করবি, মানে ক্লোজিং স্টক কাকে বলে? এই দেখ, ক্লোজিং স্টক কাকে বলে জানিস তো? দেখ, এই যে ওপেনিং স্টক 50,000 আর পারচেস 8 লাখ, মানে তুই এবছর টোটাল তোর কাছে কত টাকার গুডস আছে? গুডস বিক্রি করতে পারিস টোটাল কত? তুই টোটাল 8,50,000 টাকার গুডস বিক্রি করতে পারিস। তার মধ্যে তুই কত টাকার গুডস বেঁচে গেছে? বছরের শেষে 40,000 টাকার গুডস বেঁচে গেছে। তার মানে তুই ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে তুই খরচ কত দেখিয়েছিস? 8,50,000 খরচ দেখিয়েছিস, ঠিক আছে? আর এই জানিস তো, এই 8,50,000 মধ্যে 40,000 আছে। আমার কথা শুনিস কিন্তু, এই 50 আর 8 লাখ, এই 8,50,000 মধ্যেই কিন্তু ক্লোজিং স্টক 40,000 অ্যামাউন্টটা আছে। তার মানে এই 40,000 কি তুই এবছর বেচতে পারবি? এবছর কি ইউজ করতে পারবি? কবে বেচবি? পরের বছর। যে বছর বেচবি সে বছর খরচ। তো এবছর তো বেচতে পারিস, তাহলে এবছর খরচ হয়নি। কিন্তু ওই 40,000 টাকা, এই যে গ্রিন কালিতে হাইলাইট করলে, এর মধ্যে 40,000 টাকা ঢুকে আছে। তাহলে কি করা উচিত? বাদ দেওয়া উচিত। বাদ দেওয়া উচিত। বাদ দেওয়ার জন্য হয় তুই 40,000 টাকা ওপেনিং থেকে বাদ দিবি, না হলে তুই পারচেস থেকে বাদ দিবি, না হলে অপোজিট সাইডে লিখে দিবি। যে কোনো একটা, হয় তুই এইগুলো থেকে বাদ দিবি, না হলে অপোজিট দিবি। অনেকে বলে ক্লোজিং স্টক থাকা মানে ট্রেডিং এর ক্রেডিট। কারণটা কি? কারণ ক্লোজিং স্টক তুই এবছর ইউজ করতে পারিসনি। মানে 40,000 টাকার স্টক তুই এবছর ইউজ করতে পারিসনি। আর ইউজ করতে না পারলে তাকে তো খরচা বলে না, তাই তো? তার খরচা বলে না, মানে ওটা কমাতে হবে। কমানোর জন্যই ক্রেডিট। ঠিক আছে, লিখবি বাই ক্লোজিং স্টক। লিখবি বাই ক্লোজিং স্টক কত? 40,000। যদি তোকে মানে কখনো যদি অ্যান্সার জিজ্ঞাসা করে কেউ, বলছে বলো ক্লোজিং স্টকটা কি? ক্লোজিং স্টক অ্যাসেট। ক্লোজিং স্টক অ্যাসেট। ক্লোজিং স্টক অ্যাসেট। তাহলে আমি এখানে কেন লিখলাম? কারণটা কি? ইউজ করতে পারিনি বলে। তাহলে শেষ হয়ে গেছে। 25,40,000 লেখ। 25,40,000 বেশি হয়েছে। তাহলে সেটা আবার এখানে লিখবো 25,40,000। তার থেকে মাইনাস করে বল 8 লাখ কত? 15 লাখ 15,70,000। যেটা ব্যালেন্স করে যেটা বেরোলো তাকে কি বলা হয় জানিস তো? টু গ্রস প্রফিট। কারণ জানিস তো, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করি? গ্রস প্রফিট। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করি? গ্রস প্রফিট। এটাকে কি বলে? গ্রস প্রফিট সিডি। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কি বের করি? গ্রস প্রফিট। এটাকে কি বলা হয়? গ্রস প্রফিট সিডি। ঠিক আছে? এবার দেখ, এবার জানিস তো, শিখিয়েছি আগের দিনও বলেছিলাম। এই দেখ, এই যে গ্রস প্রফিট সিডি বেরিয়েছে, এই দেখ এখানে আমি অ্যারো দিয়ে দিলাম। এটা কোথায় চলে আসবে? এখানে। এই যে ট্রু গ্রস প্রফিট সিডি ছিল, সেটা আবার এই দিক চলে আসবে, অপোজিট সাইডে। ঠিক আছে? তাহলে কি লিখবো এখানে? বাই, বাই গ্রস প্রফিট ভিডি 15,70,000। 15,70,000 থেকে বাদ দেবো এগুলো, বাদ দিয়ে কত হয়েছিল বল? 9,65,000। বাদ দিয়ে যেটা বেরো তাকে কি বলে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা কি প্রফিট বের করি? নেট প্রফিট। লেখ টু নেট প্রফিট।
9,65,000। ঠিক আছে, আর যেটা কিছুক্ষণ আগে বললাম নেট প্রফিট হলে এই নেট প্রফিটটা কে নেয়, নেট প্রফিট টাকাটা কে নেবে, প্রফিটের টাকাটা কে নেবে, ব্যবসার মালিক। ব্যবসার মালিকই তো নেবে প্রফিটের টাকাটা, ক্যাপিটালটা হচ্ছে মালিক, বুঝেছিস তো? তাহলে ক্যাপিটাল কার টাকা, মালিকের টাকা। তাহলে নেট প্রফিট হলে ক্যাপিটালটা যোগ হয়ে যায়, ক্যাপিটাল বেড়ে যায়। ঠিক আছে, ক্যাপিটালের সঙ্গে যোগ কর নেট। কত বললি, 9,65,000। টোটাল হচ্ছে 9,16, 16,65,000। তাহলে 16,65,000 আর 20,000, 16,85,000, 16,85,000, 18,85,000 আর 30 কত হচ্ছে রে? 19,15,000। আর এইদিকে কত হচ্ছে, মিলেছে? 19,15,000। লেখ। লিখিনি, ও বল লিখে ও আমি লিখিনি একটা কথা, হ্যাঁ সরি, ঠিক, থ্যাংক ইউ। আমি দেখিনি একটা ক্লোজিং স্টকের ডবল পোস্টিং, আমি একটা পোস্টিং করেছি মুখোমুখি, আমি ভাবলাম হয়তো লিখে দিয়েছি, লিখিনি। ক্লোজিং স্টক 40,000 টাকা ছিল। ক্লোজিং স্টক তো আমাদের অ্যাসেটস, অ্যাসেট সাইডে ক্লোজিং স্টক লিখিনি, এটা বড় মিস্টেক করেছিলাম, লেখা হয়নি, লিখতে হবে। ক্লোজিং স্টক কত ছিল, ক্লোজিং স্টক 40,000 না? হ্যাঁ, এটা লেখা হয়, ঠিক আছে। আচ্ছা দেখ, এবার নোট লেখ, একটা ছোট্ট নোট, মানে আগের অঙ্কে যা ছিল ছিল, তাহলে এখানে নতুন কি অ্যাডজাস্টমেন্ট আসলো, প্রিপেইড এক্সপেন্সেস। লেখ, প্রিপেইড এক্সপেন্সে একটা অ্যাডজাস্টমেন্ট আসলো। লেখ, প্রিপেইড এক্সপেন্স, লেখ, এনি এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স। লেখ, এনি এক্সপেন্সেস paid in advance, full stop. It means payment has been made. It means payment has been made. It means payment has been made, but benefit has not yet. But benefit has not yet. But benefit has not yet been taken. Full stop. It is treated as assets. It is treated as assets. লিখিস তো, কারণ এটাই তো লিখলাম, এনি এক্সপেন্সেস পেড ইন অ্যাডভান্স, কোনো এক্সপেন্সেস যদি অ্যাডভান্স পে করে দিস তাকে তো পেমেন্ট বলে। ঠিক আছে তো, এর মানে কি দাঁড়াচ্ছে, পেমেন্ট হ্যাজ বিন মেড বাট বেনিফিট, মানে পেমেন্ট তো করে দিয়েছিস কিন্তু বেনিফিট এখনো নিসনি, তার এটা হচ্ছে আমাদের কাছে কি এক ধরনের অ্যাসেটস। ইট ইজ ট্রিটেড অ্যাজ অ্যাসেটস। আচ্ছা, এবার নিচে লেখ গিভেন ইন অ্যাডজাস্টমেন্ট, এটা যদি অ্যাডজাস্টমেন্টে থাকে তাহলে তার পোস্টিং কি লাগবে, এটা অ্যাডজাস্টমেন্টে থাকলে পোস্টিং কি করতে হয়। ঠিক আছে, এটা যদি অ্যাডজাস্টমেন্ট থাকে কি করতে হয়, ধর আইটেমটা ট্রেডিং এর আইটেমও হতে পারে, আবার প্রফিট এন্ড লসেরও আইটেম হতে পারে। কি এই আইটেমটা ট্রেডিং মানে ওয়েজেসও থাকতে পারে, আবার তোর স্যালারিও থাকতে পারে, যে কোনো আইটেম থাকে, ট্রেডিং এর আইটেম হতে পারে, পিএল এর আইটেম হতে পারে। যারই আইটেম হোক না কেন, যারই আইটেম হোক না কেন, ডিডাক্ট করবি, লিখবি ডিডাক্টেড ফ্রম এক্সপেন্সেস, পার্টিকুলার ওই এক্সপেন্সের সঙ্গে লিখবি ডিডাক্টেড এক্সপেন্সেস, পার্টিকুলার ওই, ঠিক আছে, পার্টিকুলার ওই খরচের সঙ্গে এক্সপেন্সটা বাদ, খরচের থেকে। আর এখানে কি করব, এটা কি করবো, একটা শোন ইন, কোথায় দেখাবো এটা, ব্যালেন্স শিটে লিখবো শোন ইন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে দেখে, ব্যালেন্স শিটে কোন এটা দেখাবি, অ্যাসেটস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তাহলে আগের দিন এরকম আউটস্ট্যান্ডিং লিখেছিলাম, আর আজকে এটা লিখলাম অ্যাডভান্স। 3 নম্বর অঙ্ক লিখ।
তিন নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্ক লেখ। আবার ট্রায়াল ব্যালেন্স দিয়েছে, নিচে লেখ অ্যাজ অন একত্রিশ তিন পঁচিশ, ডেবিট সাইড ক্রেডিট সাইড লিখ বিষয় একটা কথা। ওপেনিং স্টক 20,000, purchases less return, purchases less returns, সেটা বুঝতে পারলি তো? মানে ওরা যে কোশ্চেন সেট করেছে, নিজে কোশ্চেনটা দিচ্ছি, পারচেস থেকে রিটার্ন বাদ দেওয়ার পর যে অ্যামাউন্ট, আচ্ছা পারচেস থেকে কোন রিটার্ন বাদ যায়? পারচেস থেকে সেল রিটার্ন বাদ যায় নাকি পারচেস রিটার্ন? পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ যায়। পারচেস থেকে পারচেস রিটার্ন বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা হবে সেটা বলেছে কত? 6 লাখ, সেটা বলেছে 6 লাখ। এবার লেখ সেলস লেস রিটার্নস, সেল থেকে রিটার্ন বাদ দিবি, সেল থেকে রিটার্ন বাদ দিবি, সেল থেকে রিটার্ন বাদ দেওয়ার পর, সেল থেকে রিটার্ন বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা বলছে 20 লাখ। কত বললাম? 20 লাখ। তারপর ফ্রেট লিখেছি, নতুন একটা পয়েন্ট নিয়ে চলে আসলাম, ফ্রেট। ফ্রেট মানে জানিস দেখ, এখানে কিন্তু লেখেনি ফ্রেট ইনওয়ার্ড নাকি ফ্রেট আউটওয়ার্ড, কিছু বলে। আর ফ্রেট মানে কি বলেছিলাম? গাড়ি ভাড়া। গাড়ি ভাড়া মানে গুডস কিনে আনার গাড়ি ভাড়া। শুধু ফ্রেট বললে গুডস কিনে আনার গাড়ি ভাড়া, শুধু ক্যারেজ বললে গুডস কিনে আনার গাড়ি ভাড়া, শুধু কার্টেজ বললে গুডস কিনে আনার গাড়ি ভাড়া। যার নাম ফ্রেট, ক্যারেজ আর কার্টেজ, তিনটে মানে কিন্তু এক, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে ফ্রেট কত বলেছে বল এখানে? 1 লাখ টাকা। ফ্রেট 1 লাখ। নেক্সট কি বলেছে দেখ, রেন্ট। নেক্সট কি বলেছে? রেন্ট। রেন্ট মানে তো জানিস, শিখিয়ে দিয়েছি, রেন্ট মানে কি? মানে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, ঠিক আছে, বাড়ি ভাড়া বলতে পারি, বাড়ি ভাড়া। তাহলে কত টাকা রেন্ট? রেন্ট বলেছে 2 লাখ টাকা, রেন্ট বলে দিয়েছে কত? 2 লাখ টাকা। তারপর স্যালারি। স্যালারি মানে কোম্পানিতে যে সমস্ত স্টাফ বা এমপ্লয়িরা কাজ করে তাদেরকে প্রতি মাসে মাসে স্যালারি দিতে হবে। তো স্যালারি কত হচ্ছে? 3 লাখ টাকা। স্যালারি 3 লাখ টাকা। তারপর লেখ ডেটার্স, তারপর বলছে ডেটার্স। আচ্ছা, জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা কর, বল দেখি, জাস্ট জিজ্ঞাসা করছি, ডেটার্স কাকে বলে? ডেটার্স কি? মানে যেহেতু এ তো তোর আগামী একটা কয়েকদিন পরেই একটা চ্যাপ্টার আরম্ভ হবে, ওই চ্যাপ্টার 15 মার্কস থাকবে, ঠিক আছে? ওই চ্যাপ্টারটা কিছুই না, শেখা হবে ডেটার্স আর ক্রেডিটার্স। ডেটার্স আর ক্রেডিটার্সই 15 মার্কস আছে, শুধু এটাই বলে 15 মার্কসের অঙ্ক আসবে ওখান থেকে। ডেটার্স, ডেটার্স মানে বল, বেসিক জিনিস ডেটার্স। না না, ডেটার্স মানে তো অ্যাসেট, সেটা জিজ্ঞাসা করছি, ডেটার্স কি বলিনি, মানে ডেটার্স মানেটা কি, ডেটার্স জিনিসটা কি? যাদের কাছ থেকে, যাদের কাছ থেকে টাকা পাবো। আচ্ছা, বললো যাদের কাছ থেকে টাকা পাবো, হ্যাঁ এটা একদম ঠিক, যাদের কাছ থেকে আমরা টাকা পাই তাদেরকে ডেটার্স, ঠিক আছে? আর একটা কথা বলি, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি তাদেরকে বলা হয় ডেটার্স। মাথায় রাখবে দুটোই, যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করবো তাদের টাকা পাবোই, যাদেরকে ধারে গুডস বিক্রি করবো তাকে বলা হয় ডেটার্স। আর যাদেরকে ধারে গুডস বিক্রি করবো তাদের টাকা পাবো, আর যাদের কাছে টাকা পাই সে আমার কাছে কি? অ্যাসেটস। একটা চ্যাপ্টার এরকমই আছে, 15 মার্কসের লাস্ট ইয়ারও এসছে, তার আগের বছরও এসছে, প্রতি বছরই আসে, ঠিক আছে? তো 15 মার্কসের অঙ্ক আসে, মানে শুধু কি এই এক লাইন না, কিন্তু 15 মার্কস, মানে ডেটার্স অ্যাকাউন্টে টু দা পয়েন্ট জানতে হবে, কোন ডেবিট দিকে কি কি আইটেম আসে, ক্রেডিট দিকে কি কি আইটেম আছে, সব ডিটেলসে জানা, বুঝলি তো? ভালো করে শিখতে হবে। আচ্ছা, ডেটার্স, ডেটার্স কত টাকা বলছি? 1,40,000, লাইক ডেটার্স 1,40,000। নেক্সট, ব্যাড ডেট, নাম তো শুনেইছিস, ব্যাড ডেট। ব্যাড ডেট মানে জানিস তো? ব্যাড ডেট মানে কি? মানে মানে আমি যাদের কাছ থেকে টাকা পাই, যেমন যাদেরকে ধারে গুডস বিক্রি করেছি তাদেরকে ডেটার্স বলে। এবার ধর এমন কোনো কাস্টমার আছে যারা আমার টাকা মেরে দিয়েছে। এবার টাকা কেন মারতে পারে জানিস তো? টাকা কি বিভিন্ন কারণে টাকা মারতে পারে, বিভিন্ন কারণে টাকা মারা যায়, ঠিক আছে? তো এটাকেই বলা হয় ব্যাড ডেট। ব্যাড ডেট, ব্যাড ডেট, ঠিক আছে? ব্যাড ডেট, দেখ ডেট দু রকম, একটা ব্যাড হয় একটা গুড হয়।
একটা গুড ডেট হয়, একটা ব্যাড ডেট হয়। গুড ডেটকে বলে ডেটার্স, গুড ডেটকে বলা হয় ডেটার্স, ঠিক আছে তো? ডেটার্সের আরেকটা নাম গুড ডেট, ঠিক আছে তো? আর একটা নাম তুই যখন ফাইনাল অ্যাকাউন্ট করবি এই নামটা পাবি, পাশে লিখে রাখতে ডেটার্সের, এটা পাবি যখন বললাম, মনে পড়লে এটা লিখেই দিই। বুক ডেট লেখা থাকতে পারে, বুক ডেট, বুক ডেট, এই লাইনটা লেখা থাকে, বুক ডেট। আর একটা নাম লেখা থাকে জানিস তো, শুনে নে বুক ডেট এছাড়া আরেকটা নাম লেখা থাকতে পারে। এটা জানা না থাকলে কিন্তু অসুবিধা হবে। সেটা কি বলতো? সেলস লেজার ব্যালেন্স। একবার পরীক্ষা দিয়ে দিয়েছিল, ডেটার্স বলে দেয়নি, বলেছিল সেলস লেজার ব্যালেন্স। যার নাম সেলস লেজার ব্যালেন্স তাকেই ডেটার্স বলে, ঠিক আছে? আর এটাই তো ওই চ্যাপ্টারে শেখাবো, যে আমরা 15 মার্কসে ওখানে ওই চ্যাপ্টারে শুধু এটাই খুলতে হবে, সেলস লেজার ব্যালেন্স আর পারচেজ লেজার ব্যালেন্স, ঠিক আছে? সেলস লেজার ব্যালেন্স আর পারচেজ লেজার ব্যালেন্স। সেলস লেজার ব্যালেন্স মানেই হচ্ছে ডেটার্স, ঠিক আছে? সেলস লেজার ব্যালেন্স মানেই হচ্ছে ডেটার্স, ঠিক আছে? আচ্ছা, ব্যাড ডেট, ব্যাড ডেট কত বলছে? ব্যাড ডেট লেখ 20,000, ব্যাড ডেট 20,000। আমি আগের ক্লাসে একটা কথা বলেছিলাম, ব্যাড ডেট মানে কি? ব্যাড ডেট মানে বললাম, যারা আমি যাদেরকে টাকা পাই তার মধ্যে এমন কিছু কাস্টমার আছে আমার টাকা মেরে দিয়েছে। কত টাকা মেরে দিয়েছে? 20,000 টাকা মেরে দিয়েছে। আমার প্রশ্ন, এই যে এখানে ডেটার্স 1,40,000 আছে, এই 1,40,000 এর মধ্যে 20,000 টাকা কি বাদ দেওয়া আছে কি নেই? বাদ দেওয়া আছে। আমি আগের দিন বলেছিলাম কিন্তু, ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট দিয়ে দিয়েছে, তার মানে কি ডেটার্স থেকে ওই 20,000 টাকা বাদ দিয়ে 1,40,000 হয়েছে, ঠিক আছে তো? এটা কিন্তু আমি আগের ক্লাসে বলেছিলাম কিন্তু, কি মাথায় রাখবি কিন্তু, ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট লেখার অর্থটা কি? ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেট লেখার মানে কি? ব্যাড ডেট মানে টাকা মেরে দিয়েছে। আমি ডেটার্স এর কাছে অনেক টাকা পেতাম, তার মধ্যে আমার 20,000 টাকা মেরে দিয়েছে, ওই প্লাস মাইনাস করার পর 1,40,000। মানে তুই যখন ব্যালেন্স শিট করবি না, ডেটার্স থেকে কিন্তু আর 20,000 টাকা বাদ দিবি না, কেন? 20,000 টাকা বাদ দেওয়া আছে। ট্রায়াল ব্যালেন্স মানে অলরেডি করা আছে, ট্রায়াল ব্যালেন্স মানে অলরেডি করা আছে, এটা মাথায় রাখবি। আচ্ছা, তারপর ডিসকাউন্ট। আচ্ছা, নতুন একটা পয়েন্ট পেলাম, ডিসকাউন্ট, ঠিক আছে? ডিসকাউন্ট জানিস তো? আচ্ছা, তোরা বল দেখি ডিসকাউন্ট কে কভাগে ভাগ করা যায়? ছোটবেলা 11 এর কথা বলছি। ডিসকাউন্ট কত রকমের হয়? ডিসকাউন্ট কত রকমের হয়? কি কি? হ্যাঁ, একটা বললো ডিসকাউন্ট দু রকমের, একটা ক্যাশ ডিসকাউন্ট হয়, একটা টেট ডিসকাউন্ট। ঠিকই বলেছে, একটা ক্যাশ ডিসকাউন্ট, টেট ডিসকাউন্ট। টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টসে আসে না, টেট ডিসকাউন্ট অ্যাকাউন্টসে জায়গা নেই, টেট ডিসকাউন্ট আসেই না, ঠিক আছে তো? আসে কোন ডিসকাউন্ট? ক্যাশ ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্ট আবার দু রকমের হয়, ক্যাশ ডিসকাউন্ট আবার দু রকমের হয়, একটা ডিসকাউন্ট অ্যালাউ আর একটা ডিসকাউন্ট রিসিভড। তা এখানে এই যে ট্রায়াল ব্যালেন্সে ডিসকাউন্ট দিয়েছে, ওটা ক্যাশ ডিসকাউন্ট দিয়েছে, ঠিক আছে? এবার দেখ ভালো করে বুঝবি কিন্তু, ডিসকাউন্ট একটা অ্যালাউড হয় আর একটা ডিসকাউন্ট রিসিভড হয়। ডিসকাউন্ট অ্যালাউড মানে কি? ডিসকাউন্ট অ্যালাউড মানে কি? তুই বল ডিসকাউন্ট অ্যালাউড মানে কি বুঝলি? আমি যাদেরকে ডিসকাউন্ট দেব, আমি যাদেরকে ডিসকাউন্ট দেবো, আমি যাদেরকে ডিসকাউন্ট দেবো সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউ, ঠিক আছে? আর আমি যাদের থেকে ডিসকাউন্ট নেবো তাকে বলে ডিসকাউন্ট রিসিভড, ঠিক আছে? তা আমি যাদেরকে ডিসকাউন্ট দেবো তাদেরকে বলে অ্যালাউ। আচ্ছা, আমি কাউকে ডিসকাউন্ট দিলাম, এটা আমার কাছে কি ইনকাম না এক্সপেন্সেস? এক্সপেন্সেস, তাই ডেবিট। তাহলে ডিসকাউন্ট অ্যালাউড কি হয়? ডেবিট হয়। আচ্ছা, আমি যদি কারো থেকে ডিসকাউন্ট নিই, সেটা আমার কাছে কি ইনকাম না এক্সপেন্সেস? ইনকাম। তাহলে এটা আমার কাছে কি হবে? ক্রেডিট দিকে বসবে, ক্রেডিট দিকে বসবে। তাহলে তোর পরীক্ষার হলে না, ওরা পরীক্ষা হলে কেমন কোশ্চেন করবে, ওরা যদি শুধু ডিসকাউন্ট দেয় আর যদি ডেবিট দিকে টাকা লেখা থাকে, তারপর ভাববি ওটা অ্যালাউ। আর ধর শুধু ডিসকাউন্ট লিখে দিল, টাকাটা ক্রেডিট দিকে লিখলো, তার মানে রিসিভ। ডেবিট মানে অ্যালাউ, মানে রিসিভ, ঠিক আছে তো? তাহলে এখানে ডিসকাউন্ট কত আছে বল? 10,000 টাকা ডিসকাউন্ট, 10,000 টাকা ডেবিটের, তাই তো? তার মানে বুঝতে পারলি এখানে ডেবিট দিকে ডিসকাউন্ট মানে কি? এটা কি? অ্যালাউ। অ্যালাউ, ডেবিট দিকে মানে অ্যালাউ। নেক্সট কি বলেছে? ক্যাশ এন্ড ব্যাংক। দেখ, একটু কয়েকটা জিনিস আমাকে একটু বোঝানোর জন্য একটু সময় নষ্ট করতে হলো, ঠিক আছে তো? বইয়ের অঙ্ক করার সময় এগুলো আর অত কিছু লিখছেন, বইয়ের অঙ্কটা ফাটাফাট অঙ্ক করো। বইয়ের অঙ্ক করার সময় এত সময় নষ্ট করবো না, এইগুলোই বুঝিয়ে দিচ্ছে এগুলো। ক্যাশ এন্ড ব্যাংক, দেখ ক্যাশ এন্ড ব্যাংক কত আছে বল? 2,20,000। ক্যাশ এন্ড ব্যাংক 2,20,000, ক্যাশ এন্ড ব্যাংক এটা অ্যাসেটে বসবে 2,20,000। আচ্ছা, তারপর কি? ফার্নিচার, ফার্নিচার অ্যাসেটস, অ্যাসেট সাইডে লেখ ফার্নিচার, ঠিক আছে? 11,00,000 টাকা, ঠিক আছে? ক্যাপিটাল, ক্যাপিটাল এবার লেখ ক্যাপিটাল, ক্যাপিটাল 8,00,000 টাকা। লেখ ক্যাপিটাল 8,00,000 টাকা, ক্যাপিটাল 8,00,000 টাকা, ঠিক আছে? ভালো পয়েন্ট দিয়ে ড্রয়িংস, এবার ভালো পয়েন্ট দিয়ে ড্রয়িংস, ড্রয়িংস লেখ ড্রয়িংস। আচ্ছা, ড্রয়িংস বলেছে 90,000 টাকা। আচ্ছা শোন, বলতে পারবি ড্রয়িংস ট্রায়াল ব্যালেন্সে কোন দিক বসে, ডেবিট না ক্রেডিট? ভাব দেখি, ড্রয়িংস বোঝ। ক্রেডিট না, ক্রেডিট বসে না।
ড্রয়িংস অ্যাসেটস, ড্রয়িংস ডেবিট বসে, ড্রয়িংস ডেবিটে বসে। ধর এখানে এই অঙ্কটাই বলি, ব্যবসার মালিক ধর ব্যবসা শুরু করার সময় 8 লাখ টাকা নিয়ে এসেছে, আজকে ওর টাকার দরকার, ও 90,000 টাকা তুলে নিয়েছে। তো সিম্পলি ভাব না, একদম সিম্পল ভাব, ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক 8 লাখ টাকা নিয়ে এসেছে, আজকে ওর ফ্যামিলিতে কোনো টাকা পয়সার দরকার পড়েছে, ও ব্যবসা থেকে 90,000 টাকা তুলে নিয়েছে, তাহলে ওর এখন ক্যাপিটাল কত আছে? 7,10,000। তাহলে ক্যাপিটাল বাড়লো না কমলো? ক্যাপিটাল কমলো। তাহলে ক্যাপিটালকে কমাতে গেলে কি হয়? ক্যাপিটাল যে দিক আছে তার অপোজিট হবে ড্রয়িংস, ঠিক না? তাহলে ড্রয়িংস কি হয়? ড্রয়িংস ডেবিট ব্যালেন্স হয়, ড্রয়িংস কোন ডেবিট ব্যালেন্স। 90,000 টাকা টোটাল কর, টোটাল কর তো একজন কর দেখি কত হচ্ছে। ক্রেডিট দিকে তো 28 লাখ হয়ে যাচ্ছে, ডেবিট দিকটা কর, ক্রেডিট দিকে 28 লাখ, ডেবিট দিকটা তো 28 লাখ হচ্ছে কিন্তু। বল 28 লাখ হচ্ছে নাকি? ক্যালকুলেটর আছে? যখন তোর ক্যালকুলেটর অ্যালাউ ছিল না তখন ক্যালকুলেটর করবি। আচ্ছা 20 আর 6 লাখ, 6 লাখ 20, 6 লাখ 20 আর একবার 7 লাখ 20, 9 লাখ 20, 9 লাখ 20 আর 3 লাখ 12 লাখ 20, 12 লাখ 20 40, 12 লাখ 60, 13 লাখ 60, 13 লাখ 60 আর 20, 13 লাখ 80, 13 লাখ 90, 13 লাখ 90, 24 লাখ 90, 24 লাখ 90 আর 2 লাখ হচ্ছে তোর 26 লাখ 90, 26 লাখ 90 আর 20, 27 লাখ 10 আর 90, 28 লাখ। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট লেখ, নিচে লেখ অ্যাডজাস্ট, নিচে কিছু অ্যাডজাস্টমেন্ট লেখ, লেখ এক একটা করে অ্যাডজাস্টমেন্ট লেখ। 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট, প্রথম অ্যাডজাস্টমেন্ট খুব ভালো পয়েন্ট দিয়েছে, ফার্দার ব্যাড ডেট। কি দিয়েছে? ফার্দার ব্যাড ডেট ₹5,000। কি বলেছে দেখ, ফার্দার ব্যাড ডেট বলেছে কত? ₹5,000। দেখিস তো কি দিয়েছে? ফার্দার ব্যাড ডেট মানে, ফার্দার ব্যাড ডেট মানে কি? ফার্দার কেন বললো? শুধু ব্যাড ডেট তো বলতে পারো, ফার্দার ব্যাড ডেট কেন বললো? মানে আগে একটা ব্যাড ডেট দিয়ে দিয়েছে, নতুন করে আবার ব্যাড ডেট হয়েছে বলে ফার্দার ব্যাড ডেট। এইবার আমার প্রশ্ন, এই যে ফার্দার ব্যাড ডেট 5,000 টাকা আছে, ব্যাড ডেট মানে কি হয়? ব্যাড ডেট হলে কি হয়? ডেটর্স কমে যায়, জানিস তো? জানতি তো ব্যাড ডেট হলে কি হয়? যে আমি যার কাছে টাকা পাই, না আমি কারোর কাছে 10 লাখ টাকা পাই, আমার কোনো একজন কাস্টমার 1 লাখ টাকা মেরে দিয়েছে, তাহলে আমি কত টাকা পাবো? 9 লাখ টাকা পাবো। এই তো হয়, ব্যাড ডেট হলে ডেটর্সটা কমে যায়। তো এই যে 5,000 টাকা ফার্দার ব্যাড ডেট, আমার প্রশ্ন হলো এই যে কোথায় গেল ডেটর্স? এই যে ডেটর্স যে ছিল না 1,40,000, এই 1,40,000 এর মধ্যে কি 5,000 টাকা আছে কি নেই? এর মধ্যে নেই। মানে নেই মানে কি? মানে এটাকে বাদ দিতে হবে, বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দেওয়া নেই, নেই মানে বাদ দেওয়া নেই, ওর মধ্যে ব্যাড ডেটটা বাদ দেওয়ার নেই, বাদ দে, এটাই হলো ফার্স্ট, ঠিক আছে? আর সবসময় মাথায় রাখবি অ্যাডজাস্টমেন্ট মানে ডবল করতে, দুদিকে করতেই হবে, কারণ এই এন্ট্রিটা কিছুই করা হয়নি, এই যে পয়েন্টটা ধরা পড়েছে এর না জার্নাল করা হয়েছে না লেজার, কিচ্ছু করা হয়নি, এটা কিছুই করা হয়নি, জার্নাল লেজার করা হয়নি, আর জার্নাল লেজার করা হয়নি মানে ট্রায়াল ব্যালেন্স করা হয়নি, আর ট্রায়াল ব্যালেন্স করা হয়নি বলে তো ট্রায়াল ব্যালেন্সে নেই। আর আগের গুলো জার্নাল লেজার সব করা আছে, এই জন্য ট্রায়াল ব্যালেন্স যার থাকবে তার একদিকেই পোস্টিং হয়, আর যার ট্রায়াল ব্যালেন্স নেই সে ডবল পোস্টিং হয়, ঠিক আছে? তো 2 নম্বর পয়েন্ট চলে আসে, কি বলেছে? রেন্ট ডিউ, লেখ রেন্ট ডিউ, রেন্ট ডিউ। আচ্ছা রেন্ট ডিউ মানে জানিস তো? ডিউ মানে বাড়ি ভাড়া বাকি আছে, বাড়ি ভাড়া মানে ধর আমি ধর কারোর বাড়িতে বসে পড়াচ্ছি, তাই বাড়ি ভাড়াটা এখনো বাকি রেখেছি, বাড়ি ভাড়াটা বাকি রেখেছি, তো বলছে বাট নট পেড, বাট নট পেড মানে আমি তার বাড়িতে পড়াচ্ছি, তার বাড়িটাকে ভালো করে ইউজ করলাম, তার এই মাসটা পুরো ইউজ করলাম, কিন্তু টাকাটা এখনো পে করিনি, তো এটা আমার কাছে কি? এটা আমার কাছে কি? বাড়ি ভাড়াটা পে করতে হবে, তো এটা আমার কাছে কি? লাইবিলিটি, লাইবিলিটি, এটার মধ্যে লাইবিলিটি তো, তাহলে কি লিখবো? বাট নট পেড ₹25,000, লেখ ₹25,000। 3 নম্বর পয়েন্ট লেখ, স্যালারি ইনক্লুডস ₹15,000 পেড ইন অ্যাডভান্স, লাইনের মানেই বুঝে গেছে, অ্যাডভান্স লিখেই দিয়েছে। তো স্যালারি যত টাকা দেওয়া আছে তার মধ্যে 15,000 টাকা কি দেওয়া আছে? অ্যাডভান্স স্যালারি। তোর কোশ্চেনে যত টাকা স্যালারি দেওয়া আছে তার মধ্যে 15,000 টাকা তুই অ্যাডভান্স দিয়ে দিয়েছিস স্যালারি। 4 নম্বর পয়েন্ট দেখ, তুই 2 নম্বর পয়েন্ট অলরেডি করা আগে,
3 নম্বর পয়েন্ট করা, 1 নম্বর পয়েন্টটা তো মোটামুটি বলে দিলাম বা করা আগের ক্লাসে বলে দিয়েছিলাম। বাট অঙ্কে সেইভাবে পাইনি। এবার লেখ চার্জ ডেপ্রিসিয়েশন, লেখ চার্জ at the rate 20% on furniture. তো ফার্নিচারের উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন বলেছে? 20% ডেপ্রিসিয়েশন, ঠিক আছে তো? 5 নম্বর পয়েন্ট কি বলছে? স্টক ইন হ্যান্ড, স্টক ইন হ্যান্ড at the end রুপিস 50,000। এই ছিল 5টা পয়েন্ট, ঠিক আছে? তার মানে বলছে কি বছরের শেষে স্টকে কত পড়ে? 50,000। এবার দাগ কাট। আচ্ছা লেখ প্রথমে ট্রেডিং অ্যাকাউন্ট, লেখ ক্রেডিট সাইড, ডেবিট সাইড। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আচ্ছা তোদের একটু বলে দিচ্ছি, আগেও বলেছি, পরীক্ষার হলে আমি সব বলেও দেবো পরবর্তী একটা অঙ্ক, ভালো অঙ্ক করে যে পরীক্ষায় কিভাবে প্রেজেন্টেশন করতে হয়। অ্যাকাউন্ট না, পরীক্ষা হলে A/C লিখতে না, জানিস তো তোরা 11 থেকেই জানিস, 11 12 থেকেই জানিস A/C লিখতে হবে, ঠিক আছে তো? পুরো লিখতে হয় অ্যাকাউন্ট, এই যে পুরো জানিস এগুলো। আমি যখন বইয়ের যখন ফ্রেশ অঙ্ক করাবো, একটা গোটা অঙ্ক করাবো, তখন আমি বলে দেবো, ঠিক আছে? ওইগুলো বলে দেবো প্রেজেন্টেশন কিভাবে করতে হবে। এখন জাস্ট তুই নর্মালি শেখ, ঠিক আছে? বইয়ের প্রেজেন্টেশন যখন করবো তখন বলে দেবো। শোন, ব্যালেন্স শিট, লেখ ব্যালেন্স শিট। এবার লিখবো কি? ব্যালেন্স শিট। এদিকে লিখবো অ্যাসেটস, এদিকে লিখবো ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস। একই রকম ভাবে আগের মতন অ্যাডজাস্টমেন্ট গুলো খুঁজে নিয়ে যাবে। ফাদার ব্যাড ডেট, জানিস ফাদার ব্যাড কার সঙ্গে হবে? এই যে এর সঙ্গে ফাদার ব্যাড ডেট আসবে, আর এই ব্যাড ডেটের সঙ্গে আসবে, ঠিক আছে তো? অ্যাডজাস্টমেন্ট। রেন্ট ডিউ বাট নট পেড, রেন্ট খোঁজ, রেন্ট, এই যে রেন্ট এর সঙ্গে আসবে অ্যাডজাস্টমেন্ট। তারপর কি বলেছে? স্যালারি, স্যালারি কোথায় পাবে? স্যালারি এই যে স্যালারি, এখানে আসবে স্যালারি। আচ্ছা তারপর কি বলেছে? ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার, ফার্নিচার এই যে ফার্নিচার। আর কি বলেছে? স্টক ইন হ্যান্ড, ক্লোজিং স্টক। ব্যাস, এবার অঙ্কটা আরম্ভ করি। তো প্রথমে লিখবো কি? ওপেনিং স্টক 20,000, লেখ। টু ওপেনিং স্টক 20,000 লিখলাম। জানিস কোনটা কোথায় বসে, এগুলো বোঝাতে হবে না। তারপর কি বলে? পারচেসেস লেস রিটার্ন, মানে পারচেস থেকে রিটার্ন বাদ দেওয়ার পর কত বলেছে ভ্যালু? 6 লাখ টাকা। এটা কোথায় বসে? ট্রেডিং এর ডেবিটে, লেখ ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিট থেকে লেখ 6 লাখ টাকা, লেখ। টু পারচেসেস
লেস রিটার্ন কত 6 লাখ। তারপর কি বলেছে পর, বলছে সেলস লেস রিটার্ন কত, বলছে সেলস লেস রিটার্ন 20 লাখ টাকা। তাহলে কোন দিক বসে জানিস তো, ট্রেডিং এ 8 দিকে লিখে দিয়েছিস, লিখ বাই সেলস লেস রিটার্নস কত টাকা দিয়েছে, 20 লাখ টাকা, 20 লাখ। নেক্সট কি বলেছে, ফ্রেট, বল ফ্রেট 1 লাখ টাকা। ফ্রেট কোথায় বসবে, ফ্রেট বল কোথায় বসবে ফ্রেট, হ্যাঁ ট্রেডিং এর ডেবিটে, ডাইরেক্ট খরচা, তাই ট্রেডিং এর ডেবিটে বলবে 1 লাখ টাকা, লেখ ট্রেডিং এর ডেবিটে লেখ। এক লাখ টাকা। তারপর কি ছিল, ফ্রেটের পর রেন্ট, রেন্টের কিন্তু অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ রেন্ট কত দিয়ে, 3 লাখ টাকা। রেন্ট কত বলে, 3 লাখ টাকা, লে রেন্ট কোথায় লিখবো, বল রেন্ট কোথায় লিখবো, পিএল এর ডেবিটে লেখ রেন্ট, ইনডাইরেক্ট খরচা বলে পিএল এর ডেবিটে লেখ। কত আছে, দাঁড়া 1 মিনিট। ফ্রেন্ট 1 লাখ টাকা ছিল, ঠিক আছে, ফ্রেট 1 লাখ টাকা ছিল আর রেন্ট 2 লাখ টাকা। এটা লিখলাম, এবার রেন্টের অ্যাডজাস্টমেন্ট কি বলেছে দেখ, বলছে রেন্ট ডিউ বাট নট পেড, মানে 25,000 টাকার রেন্ট তুই এখনো পে করিস, রেন্টের বেনিফিট তো নিয়েছিস, তুই রেন্টের বেনিফিট তো নিয়েছিস কিন্তু রেন্টের টাকাটা এখনো পে করিস, রেন্টের বেনিফিট নিয়ে এখনো পে করিস, তাহলে পে করতে হবে, এটা তোকে লাইবিলিটি, তাহলে ব্যালেন্সের লাইবিলিটি লেখ আউটস্ট্যান্ডিং রেন্ট বলে 25,000, আউটস্ট্যান্ডিং রেন্ট বলে কত, 25,000, ঠিক আছে। তাহলে 25,000 টাকার রেন্ট তুই এখনো পে করিস, সেটা পে করতে হবে, তাই লাইবিলিটি হলো। তার মানে তুই 2 লাখ টাকার রেন্ট পে করেছিস, 25,000 টাকার রেন্ট পে করিস, তাহলে তুই টোটাল কত টাকার বেনিফিট নিস, 2,25,000, তাহলে রেন্টের সাথে 25,000 টাকা যোগ করলে, যোগ দিয়ে লেখ আউটস্ট্যান্ডিং, ঠিক আছে। তাহলে একটা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হলো। রেন্টের পর স্যালারি কত ছিল বল, স্যালারি 3 লাখ, স্যালারি ছিল 3 লাখ, স্যালারি অ্যাডজাস্টমেন্ট ছিল, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট ছিল, স্যালারি ছিল 3 লাখ। আর স্যালারি কোথায় বলছে, পিএল লেখ, পিএল এ ডেবিটে লেখ টু স্যালারি, স্যালারি 3 লাখ ইনারে লিখলাম। অ্যাডজাস্টমেন্ট কি বলছে স্যালারি দেখ, বলছে স্যালারি ইনক্লুডস 15,000, ঠিক আছে, 15,000 পেড ইন অ্যাডভান্স, ঠিক আছে তো, মানে যত টাকা স্যালারি দেখাচ্ছে এখানে 3 লাখ টাকা, তার মধ্যে 15,000 টাকা অ্যাডভান্স পে করেছি, মানে পরের বছরের 15,000 টাকা স্যালারি দিয়ে দিয়েছিস, তার মানে
পরের বছরের স্যালারি 15,000 টাকা এবছর দিয়ে দিই, তাহলে এই 15,000 টাকার বেনিফিট তো বছর পাবি না, কবে পাবি বেনিফিট? ফিউচারে, পরের বছর পাবি। তাহলে এই 15,000 টাকাগুলো আমার অ্যাসেটস। তাহলে অ্যাসেট সাইডে লিখবো কি? অ্যাডভান্স স্যালারি 15,000 টাকা। লিখ অ্যাসেটে লিখ অ্যাডভান্স স্যালারি 15,000 টাকা। আর স্যালারি ছিল 3,00,000 টাকা, তার মধ্যে তুই 3,00,000 টাকা এবছর টোটাল স্যালারি পেমেন্ট করেছিস, তার মধ্যে 15,000 টাকার বেনিফিট পরের বছর নিবি, ঠিক আছে তো? তার মানে এবছরের বেনিফিট কত? 3,00,000 থেকে 15 বাদ দে, লিখবো অ্যাডভান্স বলে লিখবো এখানে 2,85,000। স্যালারি পয়েন্টও হয়ে গেল। স্যালারি পর কি ছিল? ডেটার্স। ডেটার্স কত ছিল? 1,40,000, তাই তো? লিখ ডেটার্স। ডেটার্স কোথায় আছে? ডেটার্স যাদেরকে আমরা ধারে গুডস বিক্রি করি তাদেরকে ডেটার্স বলে, আর ডেটার্স থেকে আমরা টাকা পাই, তাই তো? ডেটার্স হচ্ছে অ্যাসেটস। তাহলে অ্যাসেট সাইডে লিখ ডেটার্স, ইনারে লিখবি 1,40,000, ঠিক আছে? এবার অ্যাডজাস্টমেন্ট ছিল দেখ একটা, ফার্দার ব্যাড ডেট কত টাকা ছিল? 1 নম্বর অ্যাডজাস্টমেন্ট 5,000 টাকা ছিল ফার্দার ব্যাড ডেট। তার মানে আগে যা ব্যাড ডেট ছিল আবার নতুন করে 5,000 টাকা ব্যাড ডেট হয়েছে। এই ব্যাড ডেটের ফলে ডেটার্স কমে যাবে, ডেটার্স কমে যাবে, ব্যাড ডেট হলে ডেটার্স কমে যাবে। ডেটার্স কে কমা 5,000 টাকা মাইনাস কর ফার্দার ব্যাড ডেট লিখবি, হ্যাঁ? কত হলো? 1,35,000, ঠিক আছে? 5,000 ফার্দার ব্যাড ডেট 5,000 টাকা বাদ দিলে 1,35,000, ঠিক আছে? আমি কি শিখেছি কি প্রতিটা অ্যাডজাস্টমেন্ট ডবল পোস্টিং হয়। ফার্দার ব্যাড ডেট 5,000 টাকা, আগে তো ব্যাড ডেট ছিল, আগে কত ব্যাড ডেট ছিল দেখ, হ্যাঁ? আগে ব্যাড ডেট ছিল 20,000, তাই তো? আগে ব্যাড ডেট ছিল 20,000, এখন নতুন করে আরো 5,000 টাকা ব্যাড ডেট হয়েছে, টোটাল ব্যাড ডেট কত হয়েছে? 25,000। তাহলে ব্যাড ডেট কোথায় বসে জানিস? ব্যাড ডেট কোথায় বসে? ব্যাড ডেট কি? ব্যাড ডেট খরচ তো, খরচ, খরচ মানে তো ট্রেডিং বা পিএল এ আসে, তাই তো? তাহলে পিএল এ আসে ব্যাড ডেট, হচ্ছে যে খরচ, এটা প্রফিট এন্ড লসে আসে। প্রফিট এন্ড লসে কি লিখবি? 2 ব্যাড ডেট বলে লিখবি ইনারে, 2 ব্যাড ডেট বলে লিখবি ইনারে কত টাকা? 20,000 টাকা। এর সাথে যোগ দিয়ে লিখবি ফার্দার 5,000, 25,000 টাকা হয়ে গেল। আচ্ছা এবার কি ডিসকাউন্ট? ডিসকাউন্ট কত ছিল বলে অ্যামাউন্ট? ডিসকাউন্ট ছিল 10,000 টাকা। ডিসকাউন্ট ডেবিট দিকে আছে মানে তো খরচ, তার মানে ডিসকাউন্ট খরচ মানে কি বলে? এটা ডিসকাউন্ট অ্যালাউড বলেছিলাম, ডিসকাউন্ট ডেবিট দিকে থাকা মানে তাকে ডিসকাউন্ট অ্যালাউড বলে। আর ডিসকাউন্ট অ্যালাউড কোথায় বসে বুঝতে পারবি? ডিসকাউন্ট অ্যালাউড তো খরচ, খরচ কোথায় বলে? খরচ হয় ট্রেডিং এ বসবে বা পিএল এ বসবে, তাই না? খরচ হয় ট্রেডিং এ বসবে না পিএল এ বসবে। তার মানে আর ট্রেডিং এ তো বসার কোনো প্রশ্ন নেই। ট্রেডিং এ কি আসে? গুডস পারচেজ আর গুডস সেল, আর তো কিছু আসে না। পারচেজ সেল হয়েছে সেই তো আসে, বাইরে কিছু আসে না। মানে এটা তো অফিসিয়াল খরচা না। তুই বল ডিসকাউন্ট কোথায় হয়? অফিসিয়াল খরচা, তো পিএল এই আসবে। তাহলে ডিসকাউন্ট কত টাকা? 10,000 টাকা। লেখ যত খরচা পাবি সবসময় মাথার মধ্যে নিবি পিএল এই আসে, সব ভাবে পিএল এ আসে, ঠিক আছে তো? মানে সব ভাবে পিএল এ, ট্রেডিং এ ভাবে আসে না। ট্রেডিং এ তো নরমালি তোর মানে গুডস পারচেজ আর সেল রিলেটেড, মানে পুরোপুরি ফ্যাক্টরি সংক্রান্ত খরচা। তো মনে হয় ডিসকাউন্ট ফ্যাক্টরিতে হয়? ডিসকাউন্ট কোথায় হবে? যেখানে গুডস কেনা বেচা হয় সেখানে তো ডিসকাউন্ট। ফ্যাক্টরি তো কোনো বসতেই হবে না ডিসকাউন্ট। তাহলে এখানে কি লিখবো? টু ডিসকাউন্ট অ্যালাউড লিখলাম, হ্যাঁ? টু ডিসকাউন্ট অ্যালাউড। কত টাকা বলেছে বল ডিসকাউন্ট এলো? 10,000 টাকা, তাই তো? আচ্ছা এরপর ছিল দেখ ক্যাশ এন্ড ব্যাংক ছিল, দেখ কত টাকা ক্যাশ এন্ড ব্যাংক ছিল, দেখ খোঁজ।
2,20,000, তাই তো? 2,20,000 টাকা ছিল ক্যাশ অ্যান্ড ব্যাংক। তাহলে এটা আমার কি হয়? অ্যাসেট। এটা অ্যাসেট। তাই ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখ 2,20,000 ক্যাশ অ্যান্ড ব্যাংক। হয়ে গেল। আর কি আছে পয়েন্ট? ফার্নিচার। ফার্নিচার কত টাকা ছিল বল? 11 লাখ, তাই তো? ফার্নিচার লিখ 11 লাখ। ফার্নিচার তো আমার অ্যাসেট। তাহলে ব্যালেন্স শিটের অ্যাসেটে লিখ ফার্নিচার 11 লাখ। ব্যালেন্স শিটের অ্যাসেটে ফার্নিচার লিখ 11 লাখ। ঠিক আছে, লিখেছিস ব্যালেন্স শিটের অ্যাসেটে ফার্নিচার 11 লাখ। এবার অ্যাডজাস্টমেন্ট কিছু বলেছিল ফার্নিচারে? ডেপ্রিসিয়েশন দেখ বলেছিল ফার্নিচারের উপর 20% ডেপ্রিসিয়েশন, মানে এবছর তুই 20% ফার্নিচার ব্যবহার করেছিস। তাহলে 11 লাখে 20% করে কত? 2,20,000। কত হচ্ছে? 2,20,000 টাকার ফার্নিচার ইউজ করেছিস। 11 লাখ থেকে তুই 9 লাখ, 9 লাখ থেকে 8,80,000 টাকা। তাহলে তুই এবছর 2,20,000 টাকার ফার্নিচার ইউজ করে যাবি। ইউজ করাকে কি বলা হয়? খরচ, তাই তো? এটা পিএল এ ডেবিট এলে ডেপ্রিসিয়েশন ফার্নিচার 2,20,000। আচ্ছা, এবার কি হবে? ক্যাপিটাল। ক্যাপিটাল কত ছিল? ক্যাপিটাল ছিল 8 লাখ টাকা। ক্যাপিটাল জানিস কোথায় বসে? এই যে ব্যালেন্স শিটে ক্যাপিটাল 8 লাখ টাকা। তার নিচে কি ছিল? ড্রয়িংস 90,000 টাকা। কিছুক্ষণ আগেই বললাম ড্রয়িংস। তার ড্রয়িংস কি হয়? যখন টাকার দরকার হয় ব্যবসার মালিক ব্যবসা থেকে টাকা তুলে নেয়, ঠিক আছে তো? তো ব্যবসার মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয়, তাহলে ব্যবসার মালিক ব্যবসায় যা টাকা নিয়ে এসেছে সেই টাকাটা কি হয়? বাড়বে না কমবে? তাহলে কমলে এটাকেই তো বলে ড্রয়িংস। এটাই হচ্ছে ড্রয়িংস। কত টাকা? 90,000। ওখানে বাদ দিয়ে 7,10,000। একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, লাস্ট অ্যাডজাস্টমেন্ট ছিল ক্লোজিং স্টক। কত? 50,000 টাকা। ক্লোজিং স্টক মধ্যে কি অ্যাসেটস? অ্যাসেট এলে ক্লোজিং স্টক 50,000 টাকা। ক্লোজিং স্টক অ্যাসেটস এলে 50,000 টাকা। আমরা আগামী দিনে আস্তে আস্তে এরকম করবো। ক্লোজিং স্টক থেকে অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, কখনো কখনো ক্লোজিং স্টক ট্রায়াল ব্যালেন্সে দিবে। তাহলে কি করতে হবে? ট্রায়াল ব্যালেন্সে পারচেসের ব্যাকেটে অ্যাডজাস্ট লেখাতে তাহলে কি হবে? যদি ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্টটা না দিয়ে যদি ডেপ্রিসিয়েশন যদি ট্রায়াল ব্যালেন্সে দেয় তখন কি হবে? আউটস্ট্যান্ডিং স্যালারি যদি অ্যাডজাস্টমেন্টে না দিয়ে ট্রায়াল ব্যালেন্সে কি হবে? এই সমস্ত জিনিস থাকে, একটা দুটো থাকে। এগুলো সব জিনিস আস্তে আস্তে সব শিখবো। ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত? 50,000। তার আরেকটা কথাই বলবো, বলেছিলাম ট্রেডিং অ্যাকাউন্টের ক্রেডিট। কারণ এটা কেন? কারণ এই স্টকটা আমি ইউজ করতে পারিনি এবছর, পরের বছর ইউজ করব। লিখবো বাই ক্লোজিং স্টক কত? 85। টোটাল কত? 20 লাখের সাথে 50 যোগ করে শেষ গেল মেলা। 20,50,000। সেটা আবার এখানে লিখ 20,50,000। 20,50,000 থেকে এগুলো বাদ দে। 6 লাখ, 7 লাখ, 7 লাখ আর 2 লাখ, 9 লাখ। কত হচ্ছে? হ্যাঁ, কেন? 6 লাখ আর 1 লাখ, 7 লাখ। 7 লাখ 20 বাদ দেবো, 13,30,000, তাই তো? হ্যাঁ, 13,30,000 ট্রু গ্রস প্রফিট সিবি। এটা এবার পিএল এ পাঠাবো, লিখবো কি বাই বিডি। কত হচ্ছে? 13,30,000। মেলা। 13,30,000 বাদ দে। 13,30,000 থেকে একটা করে আইটেম বাদ দে। কত হচ্ছে? 5,45,000। এটাকে লিখবো কি? ট্রু নেট প্রফিট সিডি।
আর নেট প্রফিট কি হয়? ক্যাপিটাল সঙ্গে যোগ করে যোগ দিয়ে লেখ নেট প্রফিট। কত হচ্ছে নেট প্রফিট? 5,50,000। দু সাইড ট্যালি করে 12,55,000, তাই তো? 12,55,000 আর 5, 12,60,000, 60 আর 20, 12,80,000। অ্যাসেট চাইলেও কি 12,80,000 বেরিয়েছে? বারো লাখ 20,50,000, 20,50,000 থেকে 6 লাখ আর 1 লাখ 7 লাখ, 7 লাখ 20 বাদ দেবো। 13,30,000 তো ক্যালকুলেটর থেকে একটু একটু দেখছো, 20,50,000 থেকে 7 লাখ 20 বাদ দেবে। তেরো লাখ 30 হচ্ছে, ঠিকই আছে। তাহলে কত হলো? 12,80,000, এরকম করা হয়ে গেল। Sir, two side village valuation. দেখছি I'm at a 5,65,000 6,800. দেখে নিচ্ছি। 20,50,000 থেকে ওইগুলো বাদ দিয়েছিস কত? 6,20,000 আর 1 লাখ 7 লাখ 20, 13,30,000, 13,30,000 হয়ে যাবে তো জিপি? জিপি 13,30,000, 13,30,000 থেকে এগুলো বাদ দে। 13,30,000 আমি করে দেখছি, দাঁড়া 1 মিনিট। 13,30,000 মাইনাস 2,25,000 মাইনাস 2,85,000 মাইনাস 25,000 মাইনাস 10,000 মাইনাস 2,20,000 কত হচ্ছে? 5,65,000 হচ্ছে। 5,65,000। ঠিক আছে, সেই 5,65,000 এখানে লিখবো। 12,75,000। তাহলে 13 লাখ হচ্ছে। হ্যাঁ, মিলে গেছে 13 লাখ। লেখ, নোট লেখ। নোট করা হয়েছে আগে, আগে নোট হয়েছিল। আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস like outstanding expenses is also called ঠিক আছে accrued expenses। বলে যে outstanding expenses is also called accrued expenses। next, prepaid expenses is also called prepaid expenses is also called unexpired expenses।
আউটস্ট্যান্ডিং এক্সপেন্সের আরেকটা নাম কি? অ্যাক্রুড এক্সপেন্সেস। আউটস্ট্যান্ডিং এক্সপেন্স আরেকটা নাম হচ্ছে অ্যাক্রুড, আমি প্রথমেই বললাম আউটস্ট্যান্ডিং মানে বাকি, অ্যাক্রুড মানেও বাকি। আর প্রিপেড এক্সপেন্স আরেকটা নাম কি? অ্যাডভান্স বলতে পারিস বা আনএক্সপায়ার্ড। কখনো যদি আনএক্সপায়ার্ড পাস ওটাকেই বলা হয় প্রিপেড। নেক্সট কোশ্চেন লে। লেখ 4 নম্বর কোশ্চেন লেখ। লেখ ট্রায়াল ব্যালেন্স। লেখ ট্রায়াল ব্যালেন্স। লেখ অ্যাজ অন 31/3/25 ডেবিট ক্রেডিট। লেখ ওপেনিং স্টক 20,000, পারচেসেস ব্র্যাকেটে বলছে নেট, পারচেসেস ব্র্যাকেটে বলছে নেট কত? 2.5 লাখ টাকা। সেলস ব্র্যাকেটে বলেছে নেট কত? 7.5 লাখ টাকা। স্যালারি, স্যালারি লেখ 40,000। ডেটার্স 1 লাখ। ব্যাড ডেট 25,000। ডিসকাউন্ট 15,000। ফিস রিসিভ, নতুন পয়েন্ট দিয়েছে ফিস রিসিভ, ঠিক আছে। আচ্ছা বল দেখি কে বলতো পারবি ফিস রিসিভ? বলতো ট্রায়াল ব্যালেন্সের কোন দিক বসবে এটা? ফিস রিসিভ ক্রেডিট দিকে বসবে, মানে ইনকাম। এটা হচ্ছে এক ধরনের ইনকাম হিসেবে বসবে, ঠিক আছে। কত টাকা? 50,000। ফিস রিসিভ কত? 50,000। ক্যাশ 3 লাখ। ল্যান্ড 1 লাখ। ক্যাপিটাল 2 লাখ। ঠিক আছে। ড্রয়িংস 1,50,000। তাহলে টোটাল কর 10 লাখ। 10 লাখ একেবারে অ্যাডজাস্টমেন্ট গুলো চারটে অ্যাডজাস্টমেন্ট, মাত্র মাত্র চারটে অ্যাডজাস্টমেন্ট দিয়েছি। লাইক অ্যাডজাস্টমেন্ট, এক নম্বর অ্যাডজাস্টমেন্ট লিখ অ্যাডিশনাল, লাইক অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যালাউড ₹2,000। মানে আগে যা ডিসকাউন্ট ছিল ছিল, এখন আরো কত টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে? এখন আরো 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। লেখ নেক্সট, লেখ 2 নম্বর পয়েন্ট, লেখ ক্লোজিং স্টক।
ক্লোজিং স্টক কত? রুপিস 35,000। তিন নম্বর লেখ আনএক্সপায়ার্ড স্যালারি। আনএক্সপায়ার্ড স্যালারি কত? 7,000। 4 নম্বর পয়েন্ট লেখ, লাস্ট পয়েন্ট, ফিস ডিউ বাট নট রিসিভ। রুপিস 10,000। ফিস ডিউ আছে বাট নট রিসিভ। ভালো করে শোন, ফিটা ডিউ আছে কিন্তু এখনো ফিটা রিসিভড হয়নি। মানে ধর আমি স্টুডেন্টকে পড়িয়ে দিয়েছি, তার মানে কি স্টুডেন্টকে পড়ানো হয়ে গেলে তাহলে কি হচ্ছে, আমি স্টুডেন্টের হয়তো মানে টিউশন ফিসটা তো যেতে পারি, মানে এটা আমি ডিউ, ফিসটা ডিউ হয়ে গেছে, মানে ফিস ডিউ মানে আমার ইনকাম হয়ে গেছে, কিন্তু এখনো সেই ইনকামের টাকাটা আমার হাতে এসে পৌঁছয়নি। তাহলে এটা আমার কাছে কি বল দেখি, এটা আমার কাছে অ্যাসেটস। তাহলে ফিস ডিউ বাট নট রিসিভ, এটা আমার কাছে অ্যাসেট, আর এটাকে অ্যাক্রুড ফিস বলে। এটা হচ্ছে অ্যাক্রুড ফিস। তা অঙ্ক করব, লেখ প্রিপেয়ার ফাইনাল অ্যাকাউন্ট। লেখ প্রিপেয়ার ফাইনাল অ্যাকাউন্ট। বল। হ্যাঁ, তো লিখতে হয় তো। দাগ কাট। প্রথমে লেখ ট্রেডিং অ্যাকাউন্ট, লেখ ক্রেডিট সাইড, এদিকে লেখ ডেবিট সাইড। তারপর লেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ব্যালেন্স শিট। বাঁদিকে লেখ ক্যাপিটাল প্লাস লাইবিলিটিস, আর এদিকে লেখ অ্যাসেটস। ঠিক আছে তো, এক একটা করে কি কি অ্যাডজাস্টমেন্ট ছিল দেখে নে। অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যালাউ, তাহলে সেগুলো হাইলাইট করে নি, যার যার অ্যাডজাস্টমেন্ট আছে। এই যে অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যালাউ, ডিসকাউন্ট আর ডেটার্স এর সঙ্গে রিলেটেড আছে। ঠিক আছে তো, ক্লোজিং স্টক ঠিক আছে, আনএক্সপায়ার্ড স্যালারি, স্যালারির সাথে লিংক আছে। আর কি ফিস ডিউ বাট নট রিসিভ, এটা ফিস রিসিভের সঙ্গে লিংক আছে। তাহলে এই চারটে অ্যাডজাস্টমেন্ট আছে, বাকি সব নরমাল। লেখ ওপেনিং স্টক কত? 20,000 টাকা। লেখ ট্রেডিং এর ডেবিটে লেখ, ওপেনিং স্টক 20,000। তারপর পারচেস, নেট পারচেস বলে, পারচেস তো জানিস কোথায় বসে, ঠিক আছে? পারচেস কোথায় বসবে? ট্রেডিং অ্যাকাউন্টের ডেবিটে বসবে অ্যাজ আ ডাইরেক্ট এক্সপেন্সেস, 2,50,000। নেক্সট সেলস, কোথায় বলবে? ট্রেডিং এর ক্রেডিটে, ডাইরেক্ট ইনকাম হিসেবে। ঠিক আছে, সেল ট্রেডিং এর ক্রেডিটে লিখ 7,50,000। স্যালারি, কত টাকা দিয়েছে? স্যালারি 40,000, এটা পিএল এর ডেবিটে বসা। ঠিক আছে, পিএল এর ডেবিটে বসালাম, ইনারে কারণ এর মনে হয় কোনো একটা অ্যাডজাস্টমেন্ট ছিল। কি ছিল? স্যালারি অ্যাডজাস্টমেন্ট।
আনএক্সপায়ার্ড, কিছুক্ষণ আগে নোট লেখালাম, আনএক্সপায়ার্ড মানে কি প্রিপেইড, অ্যাডভান্স, আনএক্সপায়ার্ড মানে হচ্ছে অ্যাডভান্স। তার মানে যত টাকা স্যালারি পেয়েছিস তখন 7,000 টাকা কি অ্যাডভান্স দিয়েছিস, অ্যাডভান্স স্যালারি মানে কি পরের বছরের স্যালারি দিয়েছিস, তাই তো, পরের বছরের স্যালারি এবছর দিয়ে দিয়েছিস, তার মানে পরের বছরের স্যালারির বেনিফিট কবে পাবি, নেক্সট ইয়ারে বেনিফিট পাবে, নেক্সট ইয়ারে বেনিফিট পাবে। তার মানে এবছর বেনিফিট নিয়েছিস কত, এবছর বেনিফিট নিয়েছিস কত, 40,000 টাকার মধ্যে 7,000 টাকার বেনিফিট নেক্সট ইয়ারে, তাহলে এবছরের বেনিফিট কত, 33,000। তাহলে 7,000 টাকা কি করবো, মাইনাস করব, কি লিখবো, আনএক্সপায়ার্ড, বাদ দিয়ে লিখবো কত, 33,000। ঠিক আছে, তার মানে এই 7,000 টাকার বেনিফিট নেক্সট ইয়ারে পাবো, আর নেক্সট ইয়ারে বেনিফিট পেলে সেটা তো আমার অ্যাসেটস, নেক্সট ইয়ার মানে ফিউচার, ফিউচারে বেনিফিট পেলে তাকে অ্যাসেট বলে। তাহলে অ্যাসেট সাইডে লিখ আনএক্সপায়ার্ড স্যালারি 7,000। নেক্সট কি বলেছে, একটাই অ্যাডজাস্টমেন্ট হলো এখনো পর্যন্ত, ডেটার্স, ডেটার্স কত বলেছে, 1,00,000 টাকা, এটা তো অ্যাসেটস, অ্যাসেট সাইডে লিখ ডেটার্স 1,00,000 টাকা, লিখ ডেটার্স 1,00,000 টাকা ইনারে লিখবো, কারণ এর অ্যাডজাস্টমেন্ট আছে, কি আছে অ্যাডজাস্টমেন্টটা, কি লেখা ছিল, অ্যাডিশনাল ডিসকাউন্ট অ্যালাউড 2,000 টাকা। আচ্ছা ডিসকাউন্ট আমরা কাদের দিই, ডিসকাউন্ট কাদেরকে দিই, ডিসকাউন্ট কাদেরকে দিই, কাস্টমারকে দেবো ডিসকাউন্ট, ডিসকাউন্ট তো ডেটার্সকে দেবো, তো ডিসকাউন্ট আমি ডেটার্সকে দেবো, আমি ডেটার্সকে আগে যা ডিসকাউন্ট দেওয়া ছিল, এখন আমি আবার নতুন করে 2,000 টাকা ডিসকাউন্ট দিয়েছি, তা যদি 2,000 টাকা ডেটার্সকে ডিসকাউন্ট দিই তাহলে কি 2,000 টাকা ডেটার্সের থেকে পাবো না, তাহলে 2,000 টাকা মাইনাস হয়ে গেল, ডেটার্স থেকে 2,000 টাকা মাইনাস হয়ে গেল, কি বলে লিখবো, ডিসকাউন্ট অ্যালাউড 2,000 টাকা। 1,00,000 থেকে 2 বাদ দিয়ে 98,000 টাকা হয়ে গেল, ঠিক আছে। আর আমার অঙ্কে ডিসকাউন্ট ছিল কত, কোশ্চেনে ডিসকাউন্ট ছিল কত, ডিসকাউন্ট দেখ, ডিসকাউন্ট ছিল 15,000, 15,000 ছিল ডিসকাউন্ট, মানে আগে 15,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছিল, এখন আবার 2,000 টাকা ডিসকাউন্ট দেওয়া, টোটাল ডিসকাউন্ট কত, 17,000 টাকা। পিএল এর ডেবিটে লিখ টু ডিসকাউন্ট অ্যালাউ 15,000 প্লাস দিয়ে লিখ ফার্দার বা অ্যাডিশনাল 2,000 টাকা, কত হলো 17,000, ক্লিয়ার। নেক্সট কি বলেছে, ব্যাড ডেট, দেখ মিস করে গেছি ব্যাড ডেটটা, ব্যাড ডেট কত ছিল, 25,000 টাকা, ব্যাড ডেট। আচ্ছা এই যে ব্যাড ডেট, আমরা জানি ব্যাড ডেট হলে কি হয়, ডেটার্স কমে যায়, কারণ ব্যাড ডেট মানে কি, বুঝতেই পারছিস ব্যাড ডেট মানে কি, যে টাকাটা মেরে দেয় তাকে ব্যাড ডেট বলে, আর ব্যাড ডেট হলে ডেটার্স কমে যায়, তাহলে এখন ডেটার্স কমানোর প্রশ্ন উঠছে না, কারণ এই ব্যাড ডেট যে 25,000 টাকা অলরেডি ডেটার্স থেকে মাইনাস করা আছে, এটা কমাতে হবে না, জাস্ট এই যে ব্যাড ডেটটা ছিল এটা তো আমার ব্যবসার খরচ, এই খরচটা পিএল অ্যাকাউন্টে ডেবিটে বসিয়ে দে 25,000 টাকা বলে, লিখ ব্যাড ডেট পিএল এর ডেবিটে লিখ 25,000 টাকা, পিএল এর ডেবিটে লিখ টু ব্যাড ডেট 25,000 টাকা। ঠিক আছে তো, আর কি বলেছিল, ডিসকাউন্ট হয়ে গেছে, ফিজ রিসিভ, কিছুক্ষণ আগেই বলেছিলেন কোশ্চেন করতে করতে বলেছিলেন ফিজ রিসিভ, এটা আমার কি ছিল, ইনকাম, কি ইনকাম, ডাইরেক্ট ইনকাম নাকি ইনডাইরেক্ট ইনকাম, ফিজ রিসিভ ইনডাইরেক্ট ইনকাম, ঠিক আছে তো। এখানে ধর সাপোজ ধর আমি অন্য কোনো বিজনেস করি, তার পাশাপাশি টিউশন পড়াই, তার মানে টিউশনটা মেন ইনকাম নয়, ঠিক আছে তো, পাশাপাশি, তাহলে ফিজ রিসিভ এটা হচ্ছে, এই যে ফিজ রিসিভ যেটা হচ্ছে, তাহলে এটা কি হবে, এটা ইনডাইরেক্ট ইনকাম, আর ইনডাইরেক্ট ইনকাম কোথায় যাবে, পিএল এর কেইটে, পিএল এর কেইটে লিখ বাই ফিজ রিসিভ, ইনারে লিখবি, কেন দেখ অ্যাডজাস্টমেন্ট আছে, কত দিয়েছে 50,000 টাকা, ইনারে লিখ, অ্যাডজাস্টমেন্ট কি ছিল ফিজ রিসিভের উপর, বলছে ওই তো বললাম ফিজ ডিউ বাট নট রিসিভ, ফিজ ডিউ বাট নট রিসিভ, তুই আমি এবছর 50,000 টাকা ফিজ পেয়েছি কিন্তু 10,000 টাকা ফিজ বাকি আছে, তাহলে আমার ইনকামটা কত, 50,000 টাকা হাতে টাকাটা পেয়ে গেছি, 10,000 টাকাও পড়িয়েছি আমি টাকাটা পাইনি, তাহলে আমি এবছর স্টুডেন্ট পড়িয়েছি কত টাকা, 60,000 টাকা, তাহলে 10,000 টাকা অ্যাড করতে হবে, কি লিখবো, এটাকে বলে অ্যাক্রুড, এটাকে বলে অ্যাক্রুড, অ্যাক্রুড কাকে বলে, অ্যাক্রুড মানে বাকি, অ্যাক্রুড মানে বাকি, আগেও বলেছি অ্যাক্রুড মানে বাকি, অ্যাক্রুড মানে কি বাকি, অ্যাক্রুড বাকি,
ACCRUED অ্যাক্রুড কত টাকা? 10,000 টাকা। কত হবে? 60,000 টাকা। এই টাকাটা পাইনি, পাবো, তাই তো? অ্যাক্রুড। তার মানে এই যে 10,000 টাকা পাবো, এটা আমার কাছে কি? অ্যাসেট। অ্যাসেটে লেখ অ্যাক্রুড ফিস 10,000 টাকা। অ্যাসেটে লেখ অ্যাক্রুড ফিস 10,000 টাকা। ঠিক আছে? আর কিছু বাকি ছিল? 50,000 টাকা ছিল। কত ছিল? 50? 10,000 টাকা ছিল। 10,000. 10,000 ছিল। আচ্ছা, হয়ে গেল। ক্যাশ, ব্যালেন্স শিটে অ্যাসেটে লেখ ক্যাশ 3 লাখ টাকা। ব্যালেন্স শিটে অ্যাসেটে লেখ ক্যাশ 3 লাখ টাকা। নেক্সট, ল্যান্ড, এটাও তো অ্যাসেট। ব্যালেন্স শিটের অ্যাসেটে লেখ ল্যান্ড 1 লাখ টাকা। ব্যালেন্স শিটের অ্যাসেটে লেখ ল্যান্ড 1 লাখ টাকা। ঠিক তো? নেক্সট, ক্যাপিটাল। ক্যাপিটাল কোথায় বসে তুই জানিস? ক্যাপিটাল তো লাইবিলিটি সাইডে বসবে। লেখ ক্যাপিটাল 2 লাখ টাকা। লেখ ক্যাপিটাল 2 লাখ টাকা। এই যে প্রথমে লেখ ক্যাপিটাল কত টাকা? 2 লাখ টাকা। ইনারে লিখবো 2 লাখ টাকা। ঠিক তার নিচে বলেছিল ড্রয়িংস। ড্রয়িংস কি? ব্যবসার মালিক টাকার দরকার, ব্যবসা থেকে 1.5 লাখ টাকা বের করে নিয়েছে। তা ব্যবসা থেকে 1.5 লাখ টাকা নিয়ে নেয়, 2 লাখ টাকা নিয়ে এসেছিল, 2 লাখ টাকা বের করে নিল। তাহলে ব্যবসায় ওর এখন কত টাকা পড়ে আছে? 50,000 টাকা। তাহলে কি করলাম? 1.5 লাখ টাকা নিলাম। মানে কি করলাম? যোগ বিয়োগ কি করলাম? মাইনাস। লেখ ড্রয়িংস। লেখ ড্রয়িংস কত টাকা? 1.5 লাখ টাকা। 2 লাখ থেকে 1.5 লাখ বাদ দিলে 50,000 টাকা হয়ে গেল। ঠিক? একটাই অ্যাডজাস্টমেন্ট বাকি ছিল, সেটা হচ্ছে তোর 2 নম্বর অ্যাডজাস্টমেন্ট। কি ছিল? ক্লোজিং স্টক কত ছিল? 35,000। ক্লোজিং স্টক ব্যবসার কাছে কি? অ্যাসেট। অ্যাসেট হলে ক্লোজিং স্টক 35,000। অ্যাসেট হলে ক্লোজিং স্টক 35,000। ঠিক আছে তো? আর একটা প্রশ্ন হয়, ক্লোজিং স্টক মানে কি? যে স্টক গুলো এবছর ইউজ করতে পারিনি, পরের বছর ইউজ করবো। তো পরের বছরের খরচ, এবছর তো খরচ নয়, তাই মাইনাস করব ট্রেডিং অ্যাকাউন্ট থেকে। এই দিকে লেখ বাই ক্লোজিং স্টক 35,000। শেষ হয়ে গেছে। আর তো কিছু নেই, দেখে নিস। 7,50,000 আর 35 যোগ করে কত হচ্ছে? 7,85,000। এই 7,85,000 থেকে যদি তুই 20,000 আর 2,50,000 2,70,000 বাদ দিস, কত হচ্ছে? হ্যাঁ, 5,15,000। তা বাদ দিয়ে যেটা বেরোলো তাকে কি বলে? গ্রস প্রফিট। বাদ দিয়ে যেটা বেরোলো তাকে কি বলে? গ্রস প্রফিট। সিডি লিখলি, সেটা এবার ট্রান্সফার কর পিএল এ। সেটা এবার ট্রান্সফার কর পিএল এ। লিখিস তো? লেখ বাই গ্রস প্রফিট বিডি। সেটা পিএল এ ট্রান্সফার কর। কি লিখলি? বাই। লেখ বাই গ্রস প্রফিট বিডি। সিডিটা বিডি হয়ে যাবে। কত হচ্ছে? 5,15,000। কত হলো? 5,15,000। লিখেছিস? টোটাল কত হচ্ছে? 5,75,000। মাইনাস কর। কত হচ্ছে? 5 লাখ। পুরো হ্যাঁ। 5 লাখ টাকা। টু নেট প্রফিট। টু নেট প্রফিট সিডি। আর এই নেট প্রফিট জানি আমরা ক্যাপিটালের সঙ্গে যোগ হয়ে যায়। মানে প্রফিট হলে কি হয়? প্রফিট হলে এই প্রফিটের টাকাটা কে নেবে? মালিক নেবে। তো ক্যাপিটাল বেরিয়ে যাবে। লাইক নেট প্রফিট কত? 5 লাখ টাকা। টোটাল কত হলো? 5,50,000। দেখ তো অ্যাসেট সাইডের রোল কত হচ্ছে? 5,50,000. তার মানে মানে বিজনেসের টোটাল যত টাকা অ্যাসেট আছে পুরো টাকাটাই মালিকের টাকা। এবার লেখ, শেষ হয়নি?
লেখ এক্সপেন্সেস, এক্সপেন্সেস বলতে কি বুঝি? লেখ বেনিফিট টেকেন, বেনিফিট নেওয়াকে বলা হয় এক্সপেন্সেস। লেখ বেনিফিট টেকেন। তারপর লেখ অ্যাসেটস, বেনিফিট ফিউচারে বেনিফিট নেওয়াকে বলা হয়, ফিউচারে বেনিফিট নেওয়াকে বলা হয় তোর অ্যাসেটস। নেক্সট রেভিনিউ, লেখ ইফ সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার্ড, লেখ ইফ সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার্ড, if services have been rendered, full stop, it means revenue has been earned. It means revenue has been earned. Full stop. It does not matter. It does not matter whether cash has been received or not. Cash has been received or not. তা কি লিখেছি? রেভিনিউ কাকে বলে? রেভিনিউ কাকে বলে? দেখ, ইফ সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার, ধর আমি কাউকে সার্ভিস দিয়ে, মানে আমি পড়াচ্ছি, আমি তো টিউশন পড়াচ্ছি, আমি ধর কাউকে সার্ভিস দিয়েছি, আর সার্ভিস দিলেই বলা হয় যে রেভিনিউ জেনারেট হয়ে গেছে। সার্ভিস দিলেই তাকে বলে রেভিনিউ জেনারেট হয়েছে। যেমন ধর কোনো দোকানদার যদি গুডস বিক্রি করে দেয়, ও যদি গুডস বিক্রি করে তখনই বলবে আমার ইনকাম হয়ে গেছে। গুডস বিক্রি করলেই তাকে ইনকাম বলে, ঠিক আছে? টাকা পাওয়াকে ইনকাম বলে না, ঠিক আছে? টাকা পাওয়াকে ইনকাম বলে না। তাই বলছে ইফ সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার্ড, ইট মিনস রেভিনিউ হ্যাজ বিন আর্ন। সার্ভিস দিলে রেভিনিউ হয়ে গেছে। ইট ডাজ নট ম্যাটার whether ক্যাশ হ্যাজ বিন রিসিভড অর নট, এটা ম্যাটার করে না ক্যাশ টাকা পাওয়া গেছে কি পাওয়া যায়। এবার লেখ অ্যাক্রুড ইনকামটা লিখবো, অ্যাক্রুড ইনকাম। লেখ অ্যাক্রুড ইনকাম। লেখ it means services have been rendered, it means services have been rendered, ঠিক আছে তো? ফুল স্টপ। হ্যাঁ কমা দে, বাট কমা দিয়ে লেখ বাট ক্যাশ হ্যাজ নট বিন রিসিভড, but cash has not been received, but cash has not been received, full stop. It is treated as, it is treated as assets in balance sheet. Full stop. প্রশ্ন দিচ্ছ তো? এই লাইনের মানে কি বলেছে? ইট মিনস মানে অ্যাক্রুড ইনকাম মানে কি বলতে চাইছে? সার্ভিস, সার্ভিসেস হ্যাভ বিন রেন্ডার্ড, সার্ভিস দেওয়া হয়ে গেছে, বাট ক্যাশ টাকা এখনো পাওয়া যায়নি। আর এটা আমাদের কাছে কি? অ্যাসেটস। এটা আমাদের কাছে অ্যাসেটস, যেটা কিনা ব্যালেন্স শিটে দেখায়। এবার প্যারা চেঞ্জ করে লেখ অ্যাক্রুড ইনকাম ঠিক আছে, অ্যাপিয়ারিং ইন অ্যাডজাস্টমেন্ট,
অ্যাপিয়ারিং ইন অ্যাডজাস্টমেন্ট, কোন রকমের কোনো অ্যাক্রুড ইনকাম, দেখ এটা তো টিউশন ফিস দিয়েছি, টিউশন ফিস নাও থাকতে পারে, তোর পরীক্ষা হলে এরকম থাকে কি বলতো, তার ইন্টারেস্ট রিসিভ এরকম থাকবে, ইন্টারেস্ট রিসিভ, অ্যাক্রুড ইনকামের জায়গায় থাকলে কিন্তু ইন্টারেস্ট রিসিভ, অ্যাক্রুড ইন্টারেস্ট বলে একটা পয়েন্ট থাকে, একই কনসেপ্ট একই। ইয়ে টিউশন ফিস তেমন এমন কোনো কথা নেই, যে কোনো রকমের অ্যাক্রুড থাকতে পারে, যে কোনো রকমের অ্যাক্রুড থাকতে, মানে আমি এই জন্য লিখলাম অ্যাক্রুড ইনকাম বলে দিলাম কথাটা, দেখবি তুই যখন অঙ্ক করবি না এরকম পাবি, তোকে বলে দিচ্ছি ব্যাংকে ডিপোজিট করে, ফিক্সড ডিপোজিট করেছিস সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছিস, ঠিক আছে, ব্যাংকে ধর 1,10,00,000 টাকা ফিক্সড ডিপোজিট করেছিস, সেখান থেকে তোর 10% ইন্টারেস্ট, তাই তো 1,00,000 টাকা ইন্টারেস্ট পাওয়ার কথা, দেখা গেল 70,000 টাকা পেয়েছিস, তা 30,000 টাকা বাকি আছে, তো সেরকম থাকবে, এরকম থাকবে, পাবি এরকম পয়েন্ট, ঠিক আছে তো। অ্যাক্রুড ইনকাম অ্যাপিয়ারিং, যে কোনো রকমের অ্যাক্রুড ইনকাম হতে পারে, অ্যাক্রুড ইনকাম অ্যাপিয়ারিং ইন অ্যাডজাস্টমেন্ট, লেখ পোস্টিং কি কি করলি অ্যাক্রুড ইনকামে, একটা তো ইনকাম, একটা তো ইনকাম সাইডে বসবে মানে পিএল এর কেইটে বসবে, আর একটা ব্যালেন্স শিটে অ্যাসেটে বসবে, এটাই লেখ, লেখ অ্যাডেড টু দা, লেখ অ্যাডেড টু দা কনসার্নড ইনকাম, in credit side of profit and loss account, মানে যেই ধরনের ইনকাম করবে সেটা টিউশন ফিস বলতে পারে, কমিশন রিসিভ বলতে পারে, ইন্টারেস্ট রিসিভ বলতে পারে, যা খুশি থাকতে পারে, যেই ইনকামটা করবে পিএল এর ক্রেডিট দিকে সেই ইনকামের সঙ্গে যোগ করে দিবি অ্যাক্রুড ইনকামটা, ঠিক আছে। আর সেম অ্যাক্রুড ইনকামের টাকাটা অ্যাসেট সাইডে বসে, লিখবি অ্যাসেট সাইড ইন দ্য ব্যালেন্স শিট, অ্যাসেট সাইড ইন দ্য ব্যালেন্স শিট লিখেছিস। নেক্সট পয়েন্ট লেখ অ্যাক্রুড ইনকাম, নিচের পয়েন্ট লেখ অ্যাক্রুড ইনকাম, কি লিখবি অ্যাক্রুড ইনকাম ইজ অলসো কল্ড, accrued income is also called outstanding income, accrued income is also called outstanding income, আমি আগেই বলেছি accrued মানে বাকি, accrued income যার নাম accrued income তার নামই outstanding income, accrued income is also called outstanding income, হয়ে গেল। এবার লেখ পরের লাইনে লেখ accrued স্ল্যাশ দিয়ে লেখ outstanding, accrued স্ল্যাশ দিয়ে লেখ outstanding, accrued স্ল্যাশ দিয়ে লেখ outstanding, লিখিস তো, লেখ due but not paid, মানে accrued বল বা outstanding বল, লাইনের মানে কি বাকি, লাইনের মানে বাকি, কি লিখলাম due but not paid, like due but not paid লিখিস তো। due but not paid, লেখ নিচে লেখ আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, এরো দিয়ে নিলাম আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ঠিক আছে, কি লিখবো ডিউ বাট নট পেড, ঠিক আছে তো, এটা লিখে দে, এটা ডিউ বাট নট পেড, তাহলে কি লিখলাম অ্যাক্রুড স্ল্যাশ দিয়ে লিখলাম আউটস্ট্যান্ডিং, লাইনে মানে বাকি, এবার এটা যখন এক্সপেন্সেস কথা ইউজ করবে তখন বলবো ডিউ বাট নট পেড,
ঠিক আছে? আর যখনই ইনকামের কথাটা ইউজ করবে, ইনকাম, যখনই ইনকাম কথাটা ইউজ করবে কি লিখবো? ডিউ বাট নট রিসিভড। ডিউ বাট নট রিসিভড। আচ্ছা, ডিউ বাট নট পেড এর ব্যাকেটে তুই লিখতে পারি এটাকে বলে লাইবিলিটি। ডিউ বাট নট পেড এটাকে বলে লাইবিলিটি, আর ডিউ বাট নট রিসিভড এটাকে বলে অ্যাসেটস। ব্যাস।